জুলাই উত্তর বাংলাদেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আলোচিত একটি নাম। শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় তার এই সহযোদ্ধার সাহসী বক্তব্য ও স্লোগান সবার হৃদয়ে ছুঁয়ে গেছে। ওসমান হাদির অনুপস্থিতিতে শহীদের আদর্শিক জনমুখী অঙ্গীকার উচ্চকিত করা সবচেয়ে বিশ্বস্ত মুখপাত্র মনে করা হয় আব্দুল্লাহ আল জাবেরকে। এশিয়া পোস্টের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে হাজির হয়েছেন তিনি। আব্দুল্লাহ আল জাবেরের সাথে আলোচনায় আমরা জানার চেষ্টা করব ওসমান হাদির সংগ্রাম, হত্যাকাণ্ড পরবর্তী রাজনীতি ও বিচারের অগ্রগতি এবং ইনকিলাব মঞ্চের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। আর এশিয়া পোস্ট আলাপনে আপনাদের সঙ্গে আছি আমি আবিদ আজম। আব্দুল্লাহ আল জাবের, এশিয়া পোস্টের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জাবের, আপনাকে দেখে আরো ভালো লাগছে আমার, এবং শহীদ ওসমান হাদির কথা মনে পড়ছে। জাবের, শুরুতেই জানতে চাচ্ছি যে শহীদ ওসমান হাদির সঙ্গে আপনার পরিচয়টা কিভাবে? শহীদ ওসমান হাদি এবং আমি, আমার জন্মস্থান একই উপজেলায়, এবং শহীদ ওসমান হাদিকে আমার সম্ভবত যতদূর মনে পড়ে আমি একদম খুব ছোটবেলা থেকে তাকে চিনি। আর এটা আসলে হয়তো এমন হতে পারে আমি যখন ক্লাস 2-3-তে পড়ি তখন থেকেই আমি মূলত তাকে চিনি। এবং শহীদ ওসমান হাদি ছোটবেলা থেকেই তিনি প্রচণ্ড প্রতিভাবান একজন ব্যক্তিত্ব ছিলেন, যার কারণে এলাকায় তার একটা নাম যশ সবসময় ছিল। সেই সুবাদেই মূলত তাকে একটু চেনা, এবং তার যে বাবা, যার নামে শহীদ ওসমান হাদি বর্তমান সময়ে পরিচিত, মাওলানা আব্দুল হাদি, তিনি আমার সরাসরি শিক্ষক ছিলেন। তো সেই সুবাদে শহীদ ওসমান হাদি এবং তার পরিবারকে আমি ছোটবেলা থেকেই চিনি। কিন্তু শহীদ ওসমান হাদির সাথে আমার যে লড়াইয়ের যেই পরিচয়, সেটা করোনাকালীন সময় হয়েছে। করোনার সময় কোচিং সেন্টার সহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমরা ওই সময়টাতে দুইজনেই বাড়িতে ছিলাম, এবং ওই সময়টাতে আমরা প্রচুর পরিমাণ সময়, মানে যদি আমি অ্যাভারেজ কাউন্ট করি তাহলে সেটা প্রায় 10 ঘন্টার মতো প্রতিদিন আমরা একসাথে কাটিয়েছি। তো সেই সুবাদে তার সাথে আর কি আমার লড়াইয়ের পরিচয়টা তখন হয়। শহীদ হাদি হত্যাকাণ্ডের পরে আপনারা নানান আলটিমেটাম দিয়েছেন, নিজেদের দাবিতে নিশ্চয়ই এখনো অনড় আছেন। তো আপনারা কি বিজয়ী হয়েছেন নাকি পরাজিত হয়েছেন বলে মনে হয়? প্রথমত ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনি যদি আর কি এটাকে শুধুমাত্র মানে জয় পরাজয়ের হিসেবে দেখেন, তাহলে আসলে এটাকে আর কি আমাদের কাছে এর কোনো উত্তর নেই। কারণ আমরা তো আমাদের দাবিটা ছেড়ে আসিনি, মানে এটার তো সমাধান হয়ে যায় নাই। মানে কোনো একটা জিনিসের জয় পরাজয় তখন নির্ধারিত হয় যখন সেটা শেষ হয়ে যায়। তো আমাদের এইটা এখনো চলমান রয়েছে, আমরা আমাদের লড়াইটা এখন পর্যন্ত করছি। সুতরাং আর জয় পরাজয় বলে কিছু নাই। এই পরাজয়টা শুধুমাত্র ইনকিলাব মঞ্চের জন্য পরাজয় না, যদি শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হয়। এই পরাজয়টা হবে পুরো বাংলাদেশের মানুষের পরাজয়। কারণ বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন শহীদ শরীফ ওসমান হাদি, যার কথায় বাংলাদেশের মানুষ নতুন করে ভাবতে শিখেছিল তার আহ, হারিয়ে যাওয়া স্বাধীনতা, তার সীমান্ত সুরক্ষা, তার আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে তার যেই নতুন নতুন শব্দগুলোর মধ্য দিয়ে তিনি যেইভাবে মানুষের কাছে পরিচিত হয়ে উঠছিলেন সততার মধ্য দিয়ে। তো এই পুরো বিষয়টাকে যদি আমরা একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসি, তাহলে আমার কাছে মনে হয় যে শহীদ ওসমান হাদির যদি বিচারটা না হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশ পরাজিত হবে। তো বাংলাদেশকে জয়ী করাটা আমাদের কাজ। আমাদের যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমাদেরকে এই লড়াইটা করতে হবে। এবং আমরা মনে করি যে শহীদ ওসমান হাদি তার জীবনের একদম শেষ অধ্যায়ে এসে তিনি একটা কথা বলেছেন যে বিচারটুকু অন্তত কইরেন, আমাকে যদি মাইরা ফালানো হয় বিচারটুকু অন্তত কইরেন। সুতরাং তার এই ওসিয়াত পূর্ণ করা আমাদের দায়িত্ব। আমরা মনে করি আজ হোক কাল হোক, শহীদ ওসমান হাদির এই হত্যার পেছনে কারা কারা রয়েছে, কারা শহীদ ওসমান হাদির এই লড়াইকে তাদের জন্য বাধা মনে করেছে, এটা যতদিন পর্যন্ত বাংলাদেশ উদ্ঘাটিত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে যে লড়াই, সেটা বহমান থাকবে। হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল কার মাধ্যমে ইনকিলাব সেন্টারে যায় এবং শহীদ হাদির ঘনিষ্ঠ হয়, এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে আপনাদের নাম কেন জড়ানো হচ্ছে? প্রথমত ইনকিলাব কালচারাল সেন্টার একটা পাবলিক প্রতিষ্ঠান, যেখানে জনসাধারণের জন্য উন্মুক্ত। যে কেউ যে কোনো সময় যখন এটা ওপেন থাকে যেতে পারে, কোনো সমস্যা নাই। তবে ফয়সালের ক্ষেত্রে যে ব্যাপারটা, সেটা হচ্ছে ফয়সাল প্রথম 4 তারিখে ইনকিলাব কালচারাল সেন্টারে আসে,
ওই দিন আমি না থাকবার কারণে তার সাথে আমার দেখাটা হয় না। কিন্তু 5 তারিখে দুদকের সামনে তার সাথে সর্বপ্রথম আমার দেখা হয় এবং সেখানে সে আর কি আমার হাতে 3,000 টাকা দেয় এবং মানে অনেকটা জোরাজুরি করি। যে আপনি জানেন যে ইলেকশন ক্যাম্পেইনটা আমাদের ক্রাউড ফান্ডিং এর মধ্যে দিয়েই হচ্ছিল। অনেকেই জি। আমাদেরকে 3,000, 2,000, 1,000, 5,000 এমন করে টাকা দিয়ে মূলত আমাদের ক্যাম্পেইনটা এগিয়ে নিয়ে যাচ্ছিল। তো সেই জায়গা থেকে আপনার হচ্ছে ও টাকাটা দেয় এবং হচ্ছে আমি টাকাটা নেই আর কি। তো ওইখানেও আর কি আমার পৌঁছাতে একটু লেট হয়, কারণ সেন্টার থেকে সবকিছু নিয়ে তো আমার ওইখানে যেতে হয়েছে। তো ওখানে গিয়ে আমি শহীদ ওসমান হাদির সাথেই ওকে আমি দেখতে পাই, যে পাশাপাশি দাঁড়ানো আর কি। তো আমাদের এক ছোট ভাই আছে, ওর কিছুটা সন্দেহ লেগেছে তখন। তো ও তখন আর কি আমাকে বলে যে ভাই কানে দুল পড়া বা একটু কেমন যেন তার বডি মুভমেন্ট টুভমেন্ট, তো সে আপনাদের সাথে কিভাবে যুক্ত? তো আমি বললাম আমিও তার চিনি না, এই মাত্রই তার সাথে আমার দেখা হয়েছে, আর সে নিজেকে আর কি মূলত ব্যবসায়ী হিসেবেই পরিচয় দিয়েছে। তো সেই জন্য আর কি আমার নতুন করে, যেহেতু শহীদ ওসমান হাদির সাথে তাকে আমি কথা বলতে দেখেছি, তো নতুন করে আমার আসলে ইন্ট্রোডিউস করবার কোনো প্রয়োজন পড়ে নাই। আর তার নাম যে ফয়সাল, সে ফয়সাল নামই বলেছে, অন্য কোনো নামও বলে নাই আর কি। তো ইনকিলাব কালচারাল সেন্টারের পরবর্তী সময়ে আমরা হচ্ছে আলমগীর এবং ফয়সাল, এই দুইজনের ফেসবুক আইডি ঘাঁটতে গিয়ে আমরা দেখলাম যে তার সাথে আরও একজনের ছবি। তারা হয়তো কোনো একটা সমুদ্রের পাড়ে, ওই যে আপনার সি বোটগুলো আছে না, ওইগুলোতে করে ঘুরতেছিল। তো হঠাৎ করে ছবিটার দিকে আমি আটকে যাই। তো ওখানে দেখি যে দাড়িওয়ালা একজন লোক। তো এই লোককে আমরা ফয়সাল করিম 4 তারিখে আসার প্রায় 2-3 মাস আগে আমরা সেন্টারে দেখেছি। মানে সে সেন্টারে কয়েকদিন যাতায়াত করেছে। তো তারা যেই কাজটা করেছে সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, মানে স্বাভাবিকভাবেই আমাদের তো ওই যে দাড়ি টুপি বা হচ্ছে কেউ যদি এই ধরনের লেবাস ধরে আসে, তো খুব একটা সন্দেহ কখনোই আমাদের হয় না, বা এটা কারোরই হয় না খুব একটা। তো ওরা আর কি এই সুযোগটা কাজে লাগাইছে আর কি, যে আমাদের ওখানে মাদ্রাসারও বেশ কিছু স্টুডেন্ট সবসময় যাতায়াত করে। তো ওরা ওদের সাথে ওদের ওই বেশভূষা ধারণ করেই প্রথম ইনকিলাব কালচারাল সেন্টারটাকে একটা অবজারভেশনের ভিতরে রাখছে। তো এরপরে যখন ওরা দেখলো যে এইখানে আসলে আসতে হইলে কারো মাধ্যম ধরে আসতে হয় না, যে কেউ যে কোনো সময় আসতে পারে, এরপরে হচ্ছে শহীদ ওসমান হাদি যেই আসে তার সাথেই সে আলাপ করে এবং সে অত্যন্ত বিনয়ী লোক। তো এই জায়গাগুলোকে ওরা দুর্বলতা হিসেবে কাউন্ট করে এরপরে হচ্ছে ফয়সাল করিম মাসুদ এখানে মূলত এন্ট্রিটা নেয়। এখানে আসলে কারো সাথে পূর্ব যোগাযোগ করে সে এখানে ঢুকেছে কিনা সেই ব্যাপারটাতে আমরা আসলে খুব একটা নিশ্চিত না, বা হচ্ছে শহীদ ওসমান হাদির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে বা কেউ পরিচয় করিয়ে দিছে। এখন ব্যাপারটা হচ্ছে কেউ যদি পরিচয় করিয়েও দেয়, এইটা তো আসলে বের করার কাজ আমাদের না, এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে। তো এটার ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের বড় বড় রাজনৈতিক দলের আহ, বিভিন্ন লোকজনকে আমরা মাঝে মধ্যে প্রশ্ন করতে দেখি যে ইনকিলাব মঞ্চে, মানে ইনকিলাব মঞ্চে সে কিভাবে ইনকিলাব কালচারাল সেন্টারে গেল, কে তাকে নিয়ে গেল। মানে এদের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়েছে, এই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা তো আল্লাহর রহমতে পড়াশোনার ধারধারি না আর কি। তো এরা তো আজীবন হচ্ছে নেতার পিছনে দৌড়িতে দৌড়িতেই অভ্যস্ত, গাড়ির পিছনে। তো যার বদৌলতে মানে সে জানেই না যে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাইতে কারো সাথে যোগাযোগ করে যাইতে হয় না, বা কারো মাধ্যমে যাইতে হয় না, বেঙ্গল ফাউন্ডেশনে যাইতে কারো মাধ্যম হয়ে যাইতে মাধ্যম হয় না। প্রয়োজন হয় ঠিক না, তেমনিভাবে ইনকিলাব সরাসরি যাওয়া কালচারাল যায়। সেন্টারে যাইতেও কারো মাধ্যম হয়ে যাইতে হয় না। যেমন আমার সাথেও তো প্রচুর পরিমাণ লোকজন আসে, কথা বলে, আমি কি জানি যে কে কোন উদ্দেশ্য নিয়ে আসছে বা কার কোন উদ্দেশ্য রয়েছে। তো এইটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তারা শহীদ ওসমান হাদির এই বিচার কার্যকে বাধাগ্রস্ত করবার জন্যই মূলত তারা এই ধরনের প্রশ্নগুলো তোলে। মানে 7 তারিখে যখন তাদেরকে গ্রেফতার করা হইল ভারতে, তখন তাদের উল্লাস দেখে মনে হয়েছিল যে আমরা খুব শীঘ্রই শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে দেশে ফিরিয়ে আনতে এই সরকারের মাধ্যমে সক্ষম হব, এবং এর পিছনে কারা রয়েছে তাদেরকে বের করা সম্ভব হবে, তাদের উল্লাস দেখে আমাদের যেটা মনে হয়েছিল। কিন্তু পরক্ষণেই আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি যে এই ব্যাপারে সরকারের খুব একটা আগ্রহ নেই। কারণ মানে আপনি ভাবেন যে পশ্চিমবঙ্গ এই পুলিশের কাছ থেকে তাকে এনআইএ এর কাছে আর কি হস্তান্তর করা হয়েছে। তো এই ব্যাপারে সরকার এখন পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করেছে আপনি কি জানেন? শুনেছেন কোনো সংবাদপত্রের মাধ্যমে? কি আপনি জানেন? জানেন না। আমরাও যখন ফোন করে তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলি, সে এবং যেহেতু আমাদেরকে আপনি হত্যাকাণ্ডের প্রধান বাদী এক্স্যাক্টলি, আপনি। তো সে আমাকে একটা উত্তরই দেয় যে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
মানে ফিরিয়ে আনার চেষ্টাটা আসলে কোন প্রক্রিয়ায় চলতেছে বা তারা কিভাবে কোন মাধ্যম ধরে এগোচ্ছে এই ব্যাপারে আমাদেরকে তারা কোনোভাবেই কিছু বলছে না। এমনকি জাতিসংঘের অধীনে যে তদন্তটা হওয়ার কথা ছিল, আর সেই তদন্তটা আসলে হবে কি হবে না, বা হচ্ছে জাতিসংঘ পরবর্তী তাদেরকে কি জানিয়েছে, এর কোনো কিছুই আমরা জানি না, সরকার আমাদেরকে জানাচ্ছে না। তো যার কারণে মনে হয়েছে যে সরকারের যথেষ্ট সদিচ্ছার অভাব রয়েছে, নয়তো এতদিনে শহীদ ওসমান হাদির খুনিদেরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হতো। তো আপনি জানেন যে একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে আন্তর্জাতিক, যার প্রত্যর্পণ মাধ্যমে চুক্তি আছে। প্রত্যাবর্তন চুক্তি, বন্দি প্রত্যাবর্তন চুক্তি, যার মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে ফিরিয়ে আনা হয়। তো এই ব্যাপারেও কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেছে কিনা সে ব্যাপারেও আমরা নিশ্চিত নই। আমরা সবসময় একটা খুব কমন সিনারিও বাংলাদেশের, সেটা হচ্ছে বাংলাদেশে অন্যায় করেই তার একমাত্র অভয়ারণ্য হয়ে ওঠে হচ্ছে ভারত। মানে বাংলাদেশে অন্যায় করবে, কাউকে খুন করবে, গুম করবে, হত্যা করবে, এরপর ভারতীয় আশ্রয় গ্রহণ করবে। তাহলে এই যে আন্তর্জাতিক বন্দি বিনিময় চুক্তিটা রয়েছে, এইটার আসলে সার্থকতা কি? মানে সে যদি আমার দেশে যারা অপরাধ করে বেড়ায় তাদেরকে সবসময় আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখে, আর সামনের দিনগুলোতে আমরা অনুপ চেটিয়াদেরকে তো ফেরত দিব না। সামনের দিনগুলোকে এই রাষ্ট্রদেরকে, অনুপ চেটিয়াদেরকে রাইখা দিতে হবে, যাতে করে সে বাধ্য হয় আমাদের দেশে যারা হত্যাযজ্ঞ করে, আমাদের দেশে যারা গণহত্যা চালায় তাদেরকে ফেরত দিতে। আমরা তার দেশের যাতে স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত না হয়, এই জন্য আমরা যেইভাবে তাকে কোঅপারেট করতেছি, সেইভাবে যদি সে আমাদেরকে কোঅপারেট না করে, তাহলে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আরেকটা প্রতিবেশী রাষ্ট্রের যে সম্পর্ক, সেটাও থাকলো না। তখন তো এটা প্রভু এবং মনিবের সম্পর্ক হয়ে গেল। তো এই জন্য আমরা সরকারকে অত্যন্ত আহ, আহ্বান জানাই আর কি আমাদের নিজেদের জায়গা থেকে। সেটা হচ্ছে, সরকার যদি চায়, সে চাইলেই মাথা উঁচু করে দাঁড়াতে পারে, কারণ বাংলাদেশের পুরো রাষ্ট্রের জনগণ তার পাশে আছে তার সক্ষমতার জন্য। তো এই ক্ষেত্রে যদি সরকার নিজেকে সবসময় মনিব ভেবেই তার কার্যক্রম পরিচালনা করে, তাহলে জাতি হিসেবে আমাদের আসলে সবসময় নিগৃহীত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো আমরা চাই অতি দ্রুত শহীদ ওসমান হাদির এই বিচার কার্য সম্পন্ন করবার ক্ষেত্রে আমাদের জায়গা থেকে কাউকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। যেই শহীদ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দিয়েছে, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবার জন্য আমাদেরকে যদিও জীবন দিতে হয়, আমরা সেই জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, কিন্তু সেই জীবন তো আমরা হেলায় ফেলায় দিব না। সেই জীবন তখনই দিব যখন সেটা বাংলাদেশের জন্য কাজে আসবে। সুতরাং আমরা আহ্বান জানাই অতি দ্রুত শহীদ ওসমান হাদির খুনিদেরকে দেশে ফিরিয়ে এনে এর পেছনে কারা কারা রয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক। এর বাইরে সরকারের সাথে আমাদের কোনো নেগোসিয়েশন হবে না। আপনারা এই হত্যাকাণ্ডের পরে ইনকিলাব মঞ্চের কর্মীদের, বিশেষ করে আপনি, জুমা বা সালাউদ্দিন আম্মার, মহিউদ্দিন রনি, নানান নাম আসে, বিশেষ করে ইনকিলাবের সঙ্গে আপনারা যারা কোরভাবে সংশ্লিষ্ট তাদের নামটা জড়িয়ে দেওয়া হচ্ছে যে আপনারা মেরেছেন। আসলে কে বা কারা এই অভিযোগ করছে, কেন করছে? দেখেন, মানে এই গ্রুপটা যে আজকে নতুন করে এই কাজটা করতেছে ব্যাপারটা কিন্তু এমন না। শহীদ ওসমান হাদি যখন জীবিত ছিল, মানে শহীদ ওসমান হাদিকে অপদস্থ করবার জন্য এমন কোনো কাজ নেই যেটা তারা করে নাই। তো এখন নতুন করে তারা যে কাজটা করতেছে সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির ছবি প্রোফাইলে দিয়ে শহীদ ওসমান হাদিকেই গালিগালাজ করতেছে। মানে আপনি তার ফেসবুকে ঢুকলে দেখবেন যে সে শহীদ ওসমান হাদির ছবিটা তার প্রোফাইলে দিয়ে রাখছে, আবার শহীদ ওসমান হাদি কি সে কি করতেছে, গালিগালাজ গালমন্দ করতেছে। করছে, তার মানে এটা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত একটা, তারা যে একটা এটা ঘটনা সামনে স্যাবোটাজ নিয়ে আসবার করছে। করবার চেষ্টা করতেছে সেটাই মূলত করতেছে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে মানে যারাই বিচার চাচ্ছে, ধরেন আমরা এই যেমন ডাক্তার মাহমুদা মিতু আপু, এনসিপির, আমার যদ্দূর মনে পড়ে উনি শহীদ ওসমান হাদির শাহাদাতের আগে কখনো কালচারাল সেন্টারেই আসে নাই। তো এই লোকটা শুধুমাত্র শহীদ ওসমান হাদির হত্যার বিচার চাওয়ার কারণে তাকে আসামি বানানো হচ্ছে। মানে যারা যারা এই শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য তাদের বয়ান জারি রাখছে, তাদের বয়ানটাকে বন্ধ করে দেওয়ার জন্য মূলত তারা এই ধরনের আহ, কার্যক্রমগুলো পরিচালনা করছে। যার কারণে আমরা একটা আশঙ্কার জায়গায় আছি যে যারা এই ধরনের তদন্ত ছাড়াই এই ধরনের আলাপগুলো জুড়ে দেওয়ার চেষ্টা করছে, কোনো না কোনোভাবে তাদের দলের কি কোনো ধরনের সম্পৃক্ততা আছে কিনা, মানে তাদের দল এইটার পিছনে কোনো ধরনের কলকাঠি নাড়ছে কিনা, এটাও একটু ভেবে দেখবার বিষয়, তদন্তের বিষয়। জাবের, কেউ কেউ বলছেন যে হাদি হত্যাকাণ্ডের পরে তার পরিবার চাকরি সহ নানান সুযোগ সুবিধা পেয়েছে,
তো ইনকিলাব মঞ্চ বা আপনারা কি পেয়েছেন আসলে? প্রথমত হচ্ছে পরিবারের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে ধরেন খুব স্বাভাবিকভাবেই শহীদ ওসমান হাদির যিনি মা তিনি তো তার সন্তান হারিয়েছেন। আবার শহীদ ওসমান হাদির যেই সন্তান সে তো তার বাবা হারিয়েছে। শহীদ ওসমান হাদির স্ত্রী তার স্বামী হারিয়েছে। পুরো একটা পরিবার তাদের অভিভাবক হারিয়েছে। সুতরাং একটা অভিভাবকহীন পরিবারের পাশে রাষ্ট্র যদি দাঁড়ায় সেইটাকে আমি খুব বাজেভাবে দেখি না। আমি মনে করি যে শুধু শহীদ ওসমান হাদি কেন, রাষ্ট্রের কারণে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর যেই তৎপরতা থাকা দরকার সেটাতে ব্যর্থ হওয়ায় বা রাষ্ট্রের দায়িত্বহীনতার কারণে রাষ্ট্রের যে সকল উজ্জ্বল মুখগুলো ঝরে যায় এই রাষ্ট্র থেকে, তাদের পরিবারের পাশে দাঁড়ানো তো রাষ্ট্রের দায়িত্ব। যেমন শহীদ ওসমান হাদি কি কোনোদিন তার জীবদ্দশায় বলছে যে আমার পরিবারের এইটা দেন বা আমার এইটা দেন? এখন একটা অভিভাবকহীন পরিবারের পাশে যদি কেউ দাঁড়ায় সেইটাকে আসলে আমি মনে করি যে ভুলভাবে উপস্থাপন করবার কোনো সুযোগ নাই। আর আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চ বা ইনকিলাব কালচারাল সেন্টার কি পেয়েছে। ইনকিলাব মঞ্চ বা ইনকিলাব কালচারাল সেন্টার পেয়েছে মানুষের ভালোবাসা, যেটা আগেও পেয়েছে এবং সেটা হয়তো সহস্রগুণ বৃদ্ধি পেয়েছে। তো আসলে আপনি ভাবেন শহীদ ওসমান হাদি তার একটা সাক্ষাৎকারে একটা সময় বলছিল যে মানে বাড়ি থেকে 2 লিটার দুধ নিয়ে আসছে। মানে এইটাকে আপনি আসলে এই ভালোবাসাটা কোন ফ্রেমে আপনি ব্যাখ্যা করবেন? আবার শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে যারাই শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যায় তাদের কাছ থেকে রিকশাওয়ালারা ভাড়া নিচ্ছে না, বলে আমাকে হাদি এই জায়গায় শুয়ে রয়েছে, আমরা এই জায়গা থেকে টাকা নিব না। আবার আমরা যখন ইনকলাব কালচার সেন্টারে আসি আমি তো সাধারণত মাস্ক পরে চলাফেরা করি, যাতে আর কি মাস্ক খুলে চলাফেরা করলে যে এই জিনিসটা হয় পাবলিক ক্রাউড হয় এবং জনগণের একটু ভোগান্তি হয়। তো এই জন্য মাস্ক পরে চলাফেরা করি। তো যখন আর কি মাস্ক খুলে তাকে টাকা পয়সা দেই বা যখন আর কি সেন্টারে উঠতে যাই তখন সে চিনে ফেলে কোনো না কোনোভাবে, তখন আর সে টাকাটা নিতে চায় না। তো এই যে মানুষের ভালোবাসা, এই যে মানুষের দরদ ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতি, নিজের সন্তানকে পাশে রেখে বলতেছে যে এই যে আমার আর একটা ছেলে। তো আমরা এই জায়গাটা পেয়েছি এবং এখনো মানুষজন আমাদেরকে জড়িয়ে ধরে যে কাঁদে, এই কান্নাটা তো আসলে মূলত তার নিজের কান্নাটাই আমাদেরকে জড়িয়ে ধরে কাঁদে, যে তাদের হয়ে কথা বলবার মতো একজন মানুষ ছিলেন যেই মানুষটাকে তারা হারিয়ে ফেলছে। তো সেই জায়গা থেকে আসলে ইনকিলাব মঞ্চকে আপনি কখনোই মানে টাকার ফ্রেম দিয়ে মানে টাকার অঙ্ক দিয়ে পরিমাপ করতে পারবেন না। ইনকিলাব মঞ্চকে যদি টাকার পরিমাপ দিয়ে অঙ্ক করেন তখন আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি। তো বছরে যে বইমেলা, এই বইমেলাতে আপনার হচ্ছে একজন ভদ্রলোক আসলেন এবং উনি আমাদেরকে বললেন যে তোমরা কি জানো তোমাদের মূল্য কত? আমি বললাম আমাদের আবার কিসের মূল্য? বলে তোমরা যদি তোমাদের এই কার্যক্রমে ব্যবসায়িক ওয়েতে ধরো তখন আমাদের কিন্তু খুব একটা কেউ চেনে না। এর মূল্য আছে 100 কোটি টাকা যদি ব্যবসায়িক ওয়েতে ধরো। আর এখন তো সেটা সহস্র গুণ বৃদ্ধি পেয়েছে। তো এই জন্য আমরা কখনো আর্থিক জায়গা থেকে আমাদেরকে বা ইনকিলাব কালচারাল সেন্টার বা ইনকিলাব মঞ্চকে পরিমাপ করতে চাই না। আমরা চাই বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, সীমান্ত সুরক্ষার জন্য, বাংলাদেশের আজাদির জন্য আমরা কতটুকু কাজ করতে পেরেছি এবং সেটাতে গণমানুষের সম্পৃক্ততা কতটুকু রয়েছে বা গণমানুষের প্রত্যাশা আমরা পূরণ করতে পেরেছি কিনা, আমাদের পরিমাপটা হবে সেই জায়গায়। তো যার কারণে শহীদ ওসমান হাদির সন্তান, মানে আপনি ভাবেন যে একটা পরিবার তার স্বামী হারাই ফেলছে, সে 12,500 টাকা একটা বাসায় ভাড়া দিয়ে থাকতো আর কি। এই পরিবারটা কি কোনো রাস্তায় ভিক্ষা করবে? বা শহীদ ওসমান হাদি তার পরিবারের জন্য এমন কিছু কি রেখে গেছে যেটা দিয়ে তার লাইফ টাইম পার করা সম্ভব? তার সন্তানটার মাত্র তো 1 বছর হলো, পূর্ণ হলো। তো এই সন্তানটা আসলে ভবিষ্যৎ কি? তো সেই জায়গা থেকে আমি এইগুলোকে কোনোভাবেই খারাপভাবে দেখি না। বাংলাদেশ আসলে এই সাহায্য সহযোগিতা করা হয় নাই কাকে আপনি বলেন? এই যেমন ধরেন জিয়াউর রহমান বলেন বা হচ্ছে শেখ মুজিব বলেন বা হাসিনার দেশ সে যখন ফিরে আসে এই সময়গুলোতে কিন্তু তাদেরকেও সাহায্য করা হয়েছে। তো ব্যক্তির প্রতি রাষ্ট্রের যেই দায়িত্ব সেটা যখন পালনে ব্যর্থ হয় তখন রাষ্ট্রের আরেকটা দায়িত্ব সে বর্তায়। তার বিপরীতে গিয়ে মানে রাষ্ট্র তো ওসমান হাদির রক্ষা করতে পারে না, এখন কি তার পরিবারেও কি রাস্তায় ভিক্ষা করাবে রাষ্ট্র? সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা খুবই যুক্তিযুক্ত। আর ইনকিলাব মঞ্চ বা ইনকিলাব কালচারাল সেন্টার তো পাবলিক প্রপার্টি। পাবলিক চিন্তা করবে যে ইনকিলাব কালচারাল সেন্টার কি 90,000 টাকা ভাড়া দিবে নাকি ইনকিলাব কালচারাল সেন্টার 20 তলা ভবনে কার্যক্রম করবে, সেই সিদ্ধান্ত পাবলিকের।
এই ক্ষেত্রে রাষ্ট্র আমাকে কি দিল বা না দিলে এগুলো আমরা একদম কাউন্টই করি না। কারণ এই রাষ্ট্র আমাদেরকে এই ইনকিলাব কালচারাল সেন্টার করে দেয় নাই। এই কালচারাল সেন্টার করে দিয়েছে ৫ টাকা, ৫০০ টাকা, ৫,০০০ টাকা দিয়ে গণমানুষ। সুতরাং সেই গণমানুষ আগামী দিনে ইনকিলাব মঞ্চ বা ইনকিলাব কালচারাল সেন্টারকে কি দিবে সেটা গণমানুষ ভালো জানে। এবং রাষ্ট্রের সহযোগিতা নিয়ে কোনোদিন ইনকিলাব মঞ্চ বা ইনকিলাব কালচারাল সেন্টার দাঁড়াবে না। তো এক্ষেত্রে যখন আপনার বিচার হয়নি তখন এই উপহারটা নিয়ে বিশেষ করে বিতর্কটা উঠেছে শহীদ ওসমান হাদির ভাই ওমর বিন হাদিকে নিয়ে, তার চাকরির বিষয়ে, এবং তিনি একটি মন্তব্য করেছেন শহীদ ওসমান হাদির স্ত্রী এবং তার সন্তানদের ব্যাপারে, সেটা একটা বিতর্ক উঠেছে। তো এই উপঢৌকনটা কেউ কেউ বলেন যে কম্প্রোমাইজিং একটা বিষয়, আপনার কি মনে হয়? আমার ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমি শহীদ ওসমান হাদির যে বড় ভাই ইমিডিয়েট ওমর ভাই, তাকে আমি সরাসরি প্রশ্ন করেছি যে আপনি যে এই বার্মিংহামে গিয়ে সেকেন্ড সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, যার কারণে আমরা তো আসলে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি এবং আপনার কারণে ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচারাল সেন্টার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই ব্যাপারে আর কি আপনার অভিব্যক্তি কি? তো উনি আমাদেরকে যেটা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে আহ, উপদেষ্টা বানাতে চেয়েছেন, ঢাকা ৮-এ তাকে দিয়ে ইলেকশন করাতে চেয়েছেন, এই ধরনের বিভিন্ন অফার তাকে দেয়া হয়েছে। কিন্তু এর মধ্যে তিনি তার নিরাপত্তার জন্য এই ছোট্ট অফারটি তিনি বেছে নিয়েছেন। তো এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে শহীদ, আহ, এবং আরেকটা ব্যাপার যেটা, যারা এই প্রশ্নটা করছেন তারা অনেকেই বর্তমান সরকারের সাথে সম্পৃক্ত রয়েছেন। তো বর্তমান সরকারে যারা আছেন তারাই কিন্তু ওই যে শহীদ ওসমান হাদির ইমিডিয়েট বড় ভাই ওমর ভাই, তাকে এই ক্লিয়ারেন্সটা দিয়েছেন। মানে তাকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে ক্লিয়ারেন্সটা সেটা কিন্তু বিএনপি সরকার এসেই দিয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় যে মানে তো আমাদের আপত্তির জায়গা ছিল যে এই জিনিসটা, সেটা হচ্ছে মানে শহীদ ওসমান হাদির পরিবারকে কোনোরূপ সাহায্য সহযোগিতার পূর্বেই ওমর ভাইকে যে সেটেল করে দেওয়ার যে ব্যাপারটা, এইটা নিয়ে আর কি আমাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়েছে বিভিন্ন পাবলিক ওয়েতে, এখন আমাদেরকে দিতে হয়। তো আমি আসলে জানি না যে ওমর ভাই তার জায়গা থেকে যে জিনিসটা সবসময় বলবার চেষ্টা করেন, সেটা হচ্ছে তাকে হত্যা করা হইতে পারে বা হচ্ছে তার নিরাপত্তার ঘাটতি রয়েছে। তিনি তো এই হত্যাকাণ্ডের প্রধান সাক্ষী। না, তার সাক্ষী নাম্বার সম্ভবত ৭ বা ৮। মানে আমিও আরেকটা জায়গায় দেখেছি যে উনি আর কি এই ব্যাপারটা দাবি করেছেন, কিন্তু আর কি চার্জশিটের যেই কপি সেখানে আমি হয়তো ৬-৭ নাম্বারে তার নামটা দেখেছি আর কি। তো এইটা নিয়ে আসলে আমি আসলে এই ব্যাপারটা যদি পরিষ্কারভাবে বলি তাহলে এই ব্যাপারটা আমি এড়িয়ে যেতে চাই। কারণ এই ব্যাপারটাতে কথা বলবার কারণে গত আপনি হয়তো আমার বিয়েতে গিয়েছিলেন। তো তার ঠিক পরের দিনই শহীদ ওসমান হাদির যিনি বোন, ছোট বোন রয়েছেন, উনি আমার বাসায় আসলেন এবং ইনি এসে আমাকে এক ধরনের জেরা করা শুরু করলেন যে শহীদ ওসমান হাদির যে বই, এই বই যে আমি ছাপিয়েছি, এই বই ছাপাতে কে আমাকে পারমিশন দিয়েছে বা এই টাকাগুলো কোথায়। তো আমি তাকে খুব স্পষ্ট করে বলেছি যে এটা সত্য, শহীদ ওসমান হাদির স্ত্রী আমাদেরকে দিয়েছেন এবং আমরা এখান থেকে যে লভ্যাংশ, সেই লভ্যাংশটা আমরা ফিনাসের নামে ফিক্সড ডিপোজিট করে দিব। তো তারা এখানে আমাদেরকে আপত্তি জানিয়েছেন যে তাদের মাও তো এটার একটা ভাগ পাবেন। তা আমরা বলেছি যদি ভাগ পায় তাহলে আমরা এটাকে তাকেও দেওয়ার করব। তো এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে বইয়ের রয়্যালিটির কথা বলছেন? রয়্যালিটির কথা বলতেছি। তো এখন যদি আমার চাকরি নিয়ে কথা বলি তাইলে আবার আবার কোন বিপদের মধ্যে পড়ে যায় আল্লাহ ভালো জানে। তো আমাদের জন্য আসলে সবাইকে সঙ্গে নিয়ে লড়াইটা করতে পারলেই ভালো হইতো, কিন্তু আমরা সেই আসলে লড়াইটা সবাইকে নিয়ে করতে পারতেছি না, এটা হচ্ছে আমাদের জন্য একটা দুঃখ। যেমন ধরেন ওমর ভাই কিছুদিন আগে একটা পোস্ট দিলেন যে তিনি কিছু ইনকিলাব কথা বলতে চান, মঞ্চের তাতে ইনকিলাব ব্যাপারে, ভাইদের ভাইদের ক্ষেত্রে যে ব্যাপারে অপ্রিয় ব্যাপারটা কিছু করতে অপ্রিয় কথা কিছু। বলতে চান? তো অপ্রিয় যেই কথাগুলো উনি বলবেন, সেই কথাগুলো আমি জানি যে উনি আসলে কোন ব্যাপারগুলো বলবেন। তো এই ব্যাপারগুলোতে আমার যেটা ধারণা, উনি এইগুলো যদি বলেন তাহলে ইনকিলাব মঞ্চকে আল্লাহ আরো ১০ কদম সামনে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মানে আরো বেশ কিছু বিষয় পরিষ্কার হবেন।
আপনাকে এটা স্পষ্ট করে বলি, শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর থেকে শহীদ ওসমান হাদির শাহাদাত পর্যন্ত বা শাহাদাত পরবর্তী সময়ে মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে আপনার শহীদ ওসমান হাদির মৃতদেহ দেখবার জন্য আমাকেও লাইনে দাঁড়াইতে হয়েছে। মানে আমি যে ইনকিলাব মঞ্চের কেউ মানে পুরোটাই তাদের পরিবারের অধীনে ছিল এবং তার ভাই মূলত এই পুরো ব্যাপারটাকেই দেখভাল করছে। আমাদের এইখানে কোনো ছিল না। এমনকি সবথেকে আইন দুঃখের শৃঙ্খলা বাহিনীর খুব কঠোরতা ছিল। এক্স্যাক্টলি, এবং সবথেকে দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে আমরা যখন শাহবাগে আন্দোলন করছিলাম তখন আমাদের কাছে এমন এমন নিউজ আসতেছিল যে আমরা এখানে আন্দোলন করতেছি আর আমাদের নিয়ে দিন দরবার চলতেছে। মানে এইরকম ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমাকে যদি লন্ডনে পাঠানো না হয় তাহলে আন্দোলনটা আরও দীর্ঘমেয়াদী হবে বা এই টাইপের ব্যাপার। আন্দোলন তো করতেছে ইনকিলাব মঞ্চ, এর সাথে তো লন্ডন যাত্রার কোনো সম্পর্ক নেই। তো আপনি ভাবেন যে যখন আপনি একজন মানুষের জন্য লড়াই করতেছেন তখন তার সবথেকে নিকটতম লোকজন যদি এই ধরনের কার্যক্রমে ব্যস্ত হয়ে যায় তখন আপনি তো মানসিকভাবে ভেঙে পড়বেন, এটা তো খুব স্বাভাবিক। যার কারণে দেখবেন যে আমাদের পুরো লড়াইটাতে খুবই ছন্দপতন ছিল আর কি। যেমন ধরেন আমি আন্দোলনে ডাক দিচ্ছি আর এদিকে ধরেন আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় গিয়ে প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে ও কারো কথা শুনছে না, বা হচ্ছে আমরা বলতেছি আন্দোলন বন্ধ করতে কিন্তু জাবের আন্দোলন বন্ধ করতেছে না। তো এই যে পুরো ব্যাপারগুলো যার কারণে আন্দোলন কেন্দ্রিক একটা ছন্দপতনের ব্যাপার ছিল। তা আমি একদম খুবই স্পষ্ট করে আপনাকে বলি, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি গত ১.৫ বছর তার যেই লড়াই, এই লড়াইয়ে সব থেকে যদি কেউকে বেশি প্রায়োরিটি দিয়ে বা ভালোবেসে একসঙ্গে রাখেন সেটা আমি। ডকুমেন্টেড বিষয়টা। না, এইটা আমি নিজের দিকে এই জন্য নিতেছি যে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমি আসলে এইখান থেকে সরব না। পুরো বাংলাদেশে আমার সাথে যদি একজন লোকও না থাকে আমি একা একা হলেও এই লড়াইটা করতে চাই। কারণ শহীদ ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে আসলে আমার ব্যক্তিগত জীবনের যে আনন্দ সেগুলো নষ্ট হয়ে গেছে। আমি এখন কোনো কিছুতেই আনন্দ খুঁজে পাই না, কোনো কাজেই খুব একটা আগ্রহ নিয়ে আমি করতে পারি না। আমার কাছে বারংবার মনে হয় যে ওই দৃশ্যগুলো ভেসে আসে আমার সামনে, যে শহীদ ওসমান হাদির মানে আপনি ভাবেন যে প্রত্যেকটা কাজই ১.৫ বছর ধরে তো আমরা প্রত্যেকটা কাজ মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যেগুলো আমরা একসাথে করি নাই। তো যখনই এই কাজগুলো করতে চাই তখনই তার মুখটা আমার সামনে ভেসে ওঠে, যার কারণে আমি চাইলেও ওইভাবে করে কাজগুলো করতে পারি না। তো যারা আমাদের উপরে জুলুম করছে, যারা আমাদের ভাইকে আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে, আমার ভাইয়ের প্রতি ইনসাফ না হওয়া পর্যন্ত আমি কাউকে ছাড়বো না। এতে আমার যতদিন সময় লাগে ইনশাল্লাহ আমি লড়বো। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের বোঝা উচিত আল্লাহ শহীদ ওসমান হাদি কতটুকু সম্মানিত করেছে। সুতরাং যাকে আল্লাহ সম্মানিত করে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে অসম্মানিত করবার। আপনারা যারা পরিবারে রয়েছেন আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, আপনি একটু বোঝবার চেষ্টা করেন যে আল্লাহ শহীদ ওসমান হাদির মর্যাদা কোথায় নিয়ে গেছেন। তাকে শুধুমাত্র ভাইয়ের মধ্যে আবদ্ধ রাখেন না, তাকে বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করে দেন। বাংলাদেশের মানুষকে তাকে নিয়ে কাজ করবার সুযোগ করে দেন। শুধু ভাই ভাই বলে যে সিম্পিথি অর্জন বা ইনকিলাব মঞ্চ কেন্দ্রিক যে আমরা যেই বিভিন্ন জায়গায় নিজেরাও যে সিম্পিথি নেওয়ার চেষ্টা করি, এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের প্রত্যেককে লড়াইটা করতে হবে শহীদ ওসমান হাদিকে সামনে রেখে, কিন্তু শহীদ ওসমান হাদিকে বিক্রি করে না। আপনি হয়তো এই প্রশ্নটা অবশ্যই আমাকে করতেন, এরপরে উত্তরটা দিয়ে রাখি, যেটা হচ্ছে আমাদেরকে হাদি ব্যবসায়ী বলা হয়। তা আমরা তো ভীষণভাবে গর্বিত যে অন্তত এমন একটা ব্যবসা করতেছি আমরা যেই ব্যবসাটার সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িত। আমরা এমন একটা ব্যবসা করতেছি যেই ব্যবসার সাথে বাংলাদেশের মানুষের গুম খুন নির্যাতন থেকে মানুষকে বাঁচানোর যেটা প্রয়াস সেইটা জড়িত। আমরা এমন একটা ব্যবসা করতেছি যেই ব্যবসাটায় যাতে সীমান্তের কাঁটাতারে আর কোনো ফেলানি স্বর্ণাদার ঝুলে না থাকে সেই একটা প্রচেষ্টা চলমান। আমরা এমন একটা ব্যবসা করতেছি যেই ব্যবসার মধ্য দিয়ে শহীদ ওসমান হাদির যে ইনসাফের লড়াই
সেই লড়াইটা আরও 2জন মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছি। সুতরাং এই ব্যবসাটা আমরা দীর্ঘ সময় ধরে করতে চাই এবং আমরা মনে করি বাংলাদেশে যারা বাংলাদেশপন্থী মানুষ, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবসময় অক্ষুণ্ণ রাখতে চায়, বাংলাদেশকে যারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে চায়, সেই মানুষগুলোর হাদি ব্যবসায়ী হওয়া উচিত। কারণ মানে শহীদ ওসমান হাদিকে ডিজোন করবার কোনো সুযোগ নেই। শহীদ ওসমান হাদি বাংলাদেশকে ওন করতে হলে শহীদ ওসমান হাদিকে ওন করতে হবে। মানে যেই মানুষটা বাংলাদেশের জন্য জীবন দিয়ে দিচ্ছে, বাংলাদেশের জন্য পক্ষে কথা বলতে বলতে, তো বাংলাদেশের পক্ষে যারা আছে তাদের পক্ষে আসলে তাকে ডিজোন করার কোনো সুযোগটা নাই। সুতরাং হাদি ব্যবসাটা হচ্ছে মূলত বাংলাদেশের ব্যবসা, বাংলাদেশপন্থী ব্যবসা। এই ব্যবসাটা সবার করা উচিত। শহীদ ওসমান হাদিকে আপনি খুব কাছ থেকে দেখেছেন এবং শহীদের আস্তিন ছোঁয়া সহযোদ্ধা। শহীদ ওসমান হাদিকে কেন জীবন দিতে হয়েছে বলে আপনার মনে হয়? আপনি দেখেন যে বাংলাদেশে গত 17 বছর ধরে যেই গুম খুন হত্যা হয়েছে, শাপলা পিলখানার মতো ম্যাসাকার ঘটেছে, জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা হয়েছে, এই প্রত্যেকটা জিনিস একটা জায়গায় জড়িত আছে। সেটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসনের জায়গাটাতে। রাষ্ট্র যখন কোনো একটা ভুল কাজ করে, আমাদের বুদ্ধিজীবীদের দায়িত্ব হচ্ছে তার সেই ভুল কাজটাকে দেখিয়ে দেয়া, যে আপনি এই কাজটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া যে আপনি কাজটা ভুল করতেছেন। কিন্তু এই গোষ্ঠীটার একটা কাজ হয়ে উঠছিল যে মানে বাংলাদেশে বুদ্ধিজীবীরা তো আসলে জাতির বিবেক, কিন্তু তারা যেই কাজটা করছে সেটা হচ্ছে তারা অনেকটাই রাজনৈতিক দলের তাত্ত্বিক দালাল হিসেবে পরিগণিত হয়েছে আর কি। মানে গণতান্ত্রিক একটা রাষ্ট্রে যে কেউ যে কোনো রাজনৈতিক দলের সাপোর্টার হইতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু যখন তার দল কোনো ভুল করে, তখন তারা যেই যে কাজটা করে, তারা দমন পীড়নকে বলে শৃঙ্খলা। তারা মানে রাষ্ট্রের যখন জনগণের প্রয়োজনে আন্দোলন, তখন তারা সেটাকে বলে মব। এভাবে করে তারা বিভিন্ন ফ্রেমিং করে জনমানুষের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দেওয়ার একটা প্রচেষ্টা চালায়। শহীদ ওসমান হাদি এই জায়গাগুলো ভাঙতে শুরু করেছিলেন। শহীদ ওসমান হাদি দীর্ঘদিন ধরে বাংলাদেশে চেপে বসা যেই সাংস্কৃতিক আগ্রাসন, সেটার বিরুদ্ধে মানুষকে ধরে ধরে বোঝানো শুরু করেছিলেন। একজন রিকশাওয়ালাও বুঝতে শিখেছিল যে আসলে আমাদের প্রতি সাংস্কৃতিক আগ্রাসনটা কোন ওয়েতে চালানো হয়। তো আমরা আমাদের শত্রু চিনতে হয়তো ভুল করলেও শত্রুরা আমাদেরকে চিনতে ভুল করে নাই। যার কারণে পুরো বাংলাদেশে যারা দীর্ঘদিনের যে ফ্যাসিবাদী কাঠামো, দীর্ঘদিনের যে সাংস্কৃতিক আধিপত্য, এইগুলোকে টিকিয়ে রাখতে শহীদ ওসমান হাদিকে তারা তাদের পথের অন্তরায় মনে করেছেন। এবং আমার কাছে মনে হয় যে এই তাদের সর্বদলীয় সমঝোতার ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এইখানে আপনি শুধুমাত্র কোনো রাজনৈতিক দল বা মতকে প্রাধান্য না দিয়ে আমার কাছে মনে হয় যে এইখানে এই পুরো গোষ্ঠীটাকে প্রাধান্য দেওয়া উচিত। মানে কোনো না কোনোভাবে, যেমন আপনি দেখবেন যে শহীদ ওসমান হাদি যখন এই লড়াইটা করছিলেন, তখন বামপাড়ার বেশ কিছু লোকজন, ডালটন হীরাসহ, তারা শহীদ ওসমান হাদির বাড়িঘরের ঠিকানা সহ পাবলিক করে দিচ্ছে এবং তাকে হত্যা করা লাগবে এই ধরনের মত তারা উৎপাদন করছে। এবং সেই মত উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দল বা অন্যান্য যারা আছে তাদেরও বেশ কিছু ছিল, সহযোগিতা ছিল। সুতরাং এইটাকে কোনোভাবেই আপনি সর্বদলীয় সমঝোতা বলছেন আপনি? সর্বদলীয় সমঝোতার বাইরে ভাববার কোনো সুযোগ নাই। সুতরাং আমাদের ক্ষেত্রে যেই ব্যাপারটা, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি এটা বুঝতে পারছিলেন যে তার হাতে খুব একটা সময় নেই। তো যার কারণে আমরা যখন তাকে বলতাম যে ভাই আপনি যে এত কাজ করেন, আপনি তো মাঝে মধ্যে হয়তো স্ট্রোক করে মারা যেতে পারেন, উনি আমাদেরকে একটা কথা বলতেন যে আল্লাহ আমাদেরকে 54 বছরে বাংলাদেশের জন্য কাজ করার খুব একটা সুযোগ দেয় নাই। তো আমরা যদি এখনও কাজ না করি, আল্লাহর কাছে হয়তো আমাদের এই জন্য জবাবদিহি করা লাগতে পারে। তো এই জন্য ওনারা দেখতাম যে সর্বোচ্চ উনি 2-3 ঘন্টা ঘুমাইতেন, আর পুরো সময়টা উনি কাজের মধ্যে থাকতেন। এবং ওনার সন্তান আসলে জন্মগ্রহণের পরে ওনারা কয়দিন দেখছে আমি আসলে বলতে পারবো না। তো এটা হচ্ছে হাতে গোনা হয়তো কয়েকদিন হতে পারে। তো এই পুরো সময়টা উনি দেশের জন্য কাজ করেছেন। তো দেশের বিরুদ্ধের যেই শক্তি, তাদের আসলে মনে হয়েছে
যে শহীদ ওসমান হাদি আগামীর বাংলাদেশের যেভাবে স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, ওকে যদি থামিয়ে না দেয়া যায় তাহলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গা থেকেই মূলত শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। শহীদ ওসমান হাদি হত্যায় শত সহস্র কোটি টাকার বিনিয়োগ হয়েছে বলে আপনি মন্তব্য করেছেন। আসলে তাহলে কারাই বিনিয়োগটা করেছে? এটা আমি মন্তব্য করেছি, মানে নিজে থেকে ব্যাপারটা এমন নয়। আপনারা পত্রপত্রিকায়ও দেখেছেন যে এই যে ফয়সাল করিম মাসুদ, তার বাসায় শত কোটি টাকার চেক পাওয়া গিয়েছে। তো সব থেকে আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে প্রথম পর্যায়ে যেই ডিবির পক্ষ থেকে যে চার্জশিটটা দাখিল করা হয়েছে সেখানে এই অঙ্কের কোনো কথা উল্লেখই নাই। মানে শত কোটি টাকার যে একটা বিনিয়োগ হয়েছে সেই ব্যাপারে তারা কোনো ধরনের উল্লেখ করে নাই। এমনকি তারা যেই বাপ্পি নামে একজনকে ওয়ার্ড কমিশনার যাকে সামনে নিয়ে আসছিল, তার সাথে আসলে ফয়সাল করিম মাসুদের সম্পর্ক বা কিভাবে তিনি এই খুনের সাথে জড়িত হইলেন এর কোনো তথ্যই চার্জশিটের ভিতরে নাই। যার কারণে প্রথমবারই আমরা নারাজি দিয়েছিলাম, এবং আমরা যতদিন পর্যন্ত এর সুষ্ঠু তদন্ত আমাদের সামনে না আসবে, এর পেছনে কারা কারা রয়েছে, ততদিন পর্যন্ত আমরা এই বিচারের দাবিতে অটল থাকব। এর বাইরে আমাদের আসলে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা দেখলাম যে 11 বারের মতো হাদির তদন্ত Exactly. চার্জশিট পেছানো হয়েছে। আসলে এই বিচারের প্রতিবন্ধকতাটা কোন জায়গায়, এক কথায় যদি বলেন? আপনাকে যদি প্রথম থেকে বলি, সেটা হচ্ছে যেই দিন আদালতে চার্জশিট দাখিল করবার কথা, ডিবি থেকে বলা হইল যে চার্জশিট তারা পাঠিয়ে দিয়েছে। আদালত বলছে যারা চার্জশিট পায় নাই। এই চার্জশিট পাঠিয়ে দিয়েছে এবং চার্জশিট পায় না, এটা করতে করতে 5টা বেজে গেছে। এরপরে আমরা বললাম যে যতক্ষণ পর্যন্ত আমরা চার্জশিট না পাবো হাতে, ততক্ষণ পর্যন্ত আমরা এই আদালতে থাকব। রাত 11টায় আদালত থেকে আমরা চার্জশিট নিয়ে তারপরে বের হয়েছি। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, যেমন এখন পর্যন্ত মানে যারা তদন্ত করছে, মানে আমার কাছ থেকেও তো তারা কোনো ধরনের ইনফরমেশন সহযোগিতা তাদের চাওয়ার থাকতে পারে। এখন পর্যন্ত আমাকে ফোন করে এই ব্যাপারে কোনো কিছু তারা জিজ্ঞাসা করে নাই যে আমি কোনভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি, বা হচ্ছে কোনো কিছু তাদের জানবার আছে কিনা। তারা আমাকে এই ব্যাপারে কোনো কিছু এখন পর্যন্ত জিজ্ঞাসা করে নাই। এবং আপনার হচ্ছে প্রত্যেকটা পদে পদে, মানে আদালতে কবে তারিখ নির্ধারণ হয় সেটা আমাকে জানানো হয় না, কবে এইটা আদালত উঠবে সে ব্যাপারে। এমনকি আদালত আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনার পছন্দের কোনো সংস্থা আছে কিনা যে আর কি তদন্তটা করবে আর কি। তা আমি আদালতকে বলছিলাম যে আমি তো আসলে মেয়ে দেখতে আসি নাই, আমি তো আসলে সুষ্ঠু বিচারের দাবি নিয়ে এখানে এসেছি। সুতরাং যেই তদন্ত সংস্থার মাধ্যমে এটা সুষ্ঠু বিচার হবে, আপনি তাকেই অবশ্যই সেই দায়িত্ব অর্পণ করবেন। তো এইটার ক্ষেত্রে যে ব্যাপারটা, এবং আপনাকে বলি যে আমরা যদি জীবিত থাকি এটাকে আমরা কোনোভাবেই মিস্টেরিয়াস কেস হইতে দিব না। এটাকে কোনোভাবেই সাগর রুনি হত্যার মতো যে বারংবার, বা তনু হত্যার মতো যে বারংবার শুধু তারিখ পেছাবে, এই তারিখটা আমরা পেছাইতে দিব না। এরপরে প্রয়োজন পড়লে আমরা আদালতের সামনে গিয়ে আমরা অবস্থান গ্রহণ করব, যাতে কোনোভাবেই এই বিচার কার্যকে ভিন্ন খাতে প্রবাহিত করা না হয়। জাবের হাদি হত্যার বিচারের যে আন্দোলন হয়েছিল যমুনার সামনে, সেখানে আপনাদের উপর হামলার সময় কিছু পুলিশ সদস্য তারা মাস্ক পরেছিল এবং তাদের নেম প্লেট যেটা থাকে সেটা তুলে হুম। হামলা করেছিল বলে আপনাদের একটি অভিযোগ আছে। এই ব্যাখ্যাটা কি আসলে? অভিযোগ শুধু না, এটা প্রমাণিত। আপনার বিভিন্ন ফুটেজের ভেতরে দেখবেন যে তাদেরকে মাস্ক পরা অবস্থায় রয়েছে এবং তাদের কোনো নেম প্লেট নাই। এটার ক্ষেত্রে শুধুমাত্র এইটুকু হলেও মানা যাইত। আপনি হয়তো একটা জিনিস ভুলে গেছেন, তারা স্পষ্ট করে বলতেছিল যে আয় হাদির লাশ নিয়ে যা। তারা ভিডিও দেখা গেছে এরকম। এক্স্যাক্টলি তারা বাসে উঠে তারা হচ্ছে মানুষজনকে নামিয়ে নিচ্ছিল এবং বলতেছিল যে রাজাকারগুলোরে নামা। তারা মসজিদের ভিতরে বুট জুতা পরে ঢুকে মানুষকে মারতেছিল। মানে মনে হইতেছিল যে হাদির প্রতি তাদের জনম জনমের কোনো একটা আক্রোশ তাদের আছে, এবং সেইটার একটু তারা বহিঃপ্রকাশ করবার সুযোগ পেয়েছে 6 তারিখে, তারা সেটার প্রকাশ ঘটিয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছিলাম যাতে যারা বলেছে যে আয় হাদির লাশ নিয়ে যা, বা যারা বলেছে রাজাকার নামা, তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় নিয়ে আসা হোক। কিন্তু আইন যারা পরিচালনা করে, আইনের যারা পথপ্রদর্শক, তারাই যদি এর পেছনে থাকে, তাহলে আইন আসলে কোন দিকে যাবে? যেই ছেলেটা বলেছে আয় হাদির লাশ নিয়ে যায়, তাকে পরবর্তী সময়ে এই মাত্র অল্প কিছুদিন আগে তাকে আপনার সোহরাওয়ার্দী উদ্যানের গেইটে ডিউটি পালন করতে দেখা গিয়েছে।
তো আপনি ভাবেন যে এমন একটা রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করি, যেই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে, তারা উল্টো জনগণের নিরাপত্তা বিঘ্নিত করছে। সুতরাং আমার কাছে মনে হয় যতদিন পর্যন্ত এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ পর্যায়ে পেশাদারিত্বের মধ্যে নিয়ে আসা সম্ভব না হবে, ততদিন পর্যন্ত আসলে আমাদেরকে এই জায়গা থেকে উত্তরণের কোনো পথ নাই। আপনি ভাবেন যে আপনার মনে আছে কিনা যে রুহুল কবির রিজভী তার পায়ে হাত দিয়ে একজন পুলিশ সদস্য সালাম করছে ইউনিফর্ম পরা অবস্থায়। আবার আহ, একজনের বাসায় একজন ডিসি তিনি ফুলের তোড়া নিয়ে তার সাথে দেখা করতে যাচ্ছেন। মানে ফুলের তোড়া নিয়ে একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে ডিসি তার বাসায় দেখা করতে যাচ্ছেন ফুলের তোড়া নিয়ে। মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ কি এটা নাকি? তো এই বিষয়গুলো আসলে যেই জিনিসটা ঘটায় সেটা হচ্ছে জনগণ বোঝে যে আসলে এদেরকে দিয়ে কোনো কাজ হবে না, আর এরাও বোঝে যে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই। সুতরাং যতদিন পর্যন্ত আমরা তাদেরকে পেশাদারিত্বের মধ্যে নিয়ে আসতে না পারবো, ততদিন পর্যন্ত আসলে আমাদের এই জায়গা থেকে উত্তরণের কোনো পথ নাই। কারণ গত 17 বছর ধরে এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা আমাদের ভাইদেরকে মেরেছে বা এদেরকে গুলি করে হত্যা করেছে, তাদের গায়ে তো এই পোশাক ছিল ছিল না? তারা তো এখন আবার পুলিশে জয়েন করেছে, সেই লোকগুলোই, হাজার হাজার পুলিশ হাজার সদস্য। হাজার পুলিশ সদস্য। গণ অভ্যুত্থানের পরে 50,000 নিখোঁজ ছিল, এখন নিখোঁজের সংখ্যাটা সম্ভবত কমে 10,000-এ আসছে, মানে বাকি 40,000 তারা জয়েন করে ফেলেছে। তো এই পুলিশ সদস্য গুলি করেছে, তো এদের কোনো ধরনের পানিশমেন্ট ছাড়া আবার তারা বাহিনীতে কাজ করছে। তো সেকেন্ড টাইমেও যদি তাদেরকে এই ধরনের গুলি করতে হয়, কারো মায়ের বুক খালি করতে হয়, তারা তো সেকেন্ড টাইম ভাববে না। সুতরাং সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে তো লড়াই অবশ্যই করব, কিন্তু রাষ্ট্র যদি স্বপ্রণোদিত হয়ে এই উদ্যোগগুলো গ্রহণ না করে, তাহলে আমরা এই ফেসিবাদী কাঠামো থেকে বের হতে পারবো না। শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মাধ্যমে গুমের বিরুদ্ধে একটা সংবাদ সম্মেলন করেছিলেন। এর পরেই মানে তার গুলি খাওয়ার মাসখানেক আগে রাষ্ট্রের একটা বিশেষ গোয়েন্দা সংস্থা থেকে আপনাদের ডাকা হয়েছিল। কি কথা হয়েছিল তাদের সাথে এবং কেন ডাকা হয়েছিল আপনাদেরকে? আর দেখেন, গোয়েন্দা সংস্থাগুলোর এগুলো রুটিন ওয়ার্ক। তারা বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনকে তাদের ব্যাপারে জানবার জন্য তারা আর কি বিভিন্ন সময়ে ডেকে নিয়ে যান, টুকটাক আলাপচারিতা করেন আর কি। তো সেই ধারাবাহিকতাই মূলত আমাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখানে মূলত এই গুম সংক্রান্ত বেশ কিছু আলাপ হয়েছে, এবং আমরা তাদেরকে স্পষ্ট করে বলেছি যে মানে গুম এইটা একটা আলাপ, আর একটা আলাপ হচ্ছে মানে এই যে আয়না ঘর নামক ঘরগুলো তৈরি করে মানুষকে দীর্ঘদিন যাবৎ গুম করে রাখা হয়, মানে আয়না ঘরটা থাকবে কেন, আয়না ঘরের প্রয়োজনীয়তা কি? তো এই ধরনের আলাপগুলোই মূলত তাদের সাথে হয়েছে। এর আগেও আমরা কয়েকবার আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে গিয়েছি, এবং এবং আমাদের অর্থ কোথা থেকে আসে, এই ধরনের আলাপগুলো হয়েছে। তো আমরা তাদেরকে স্পষ্ট করে বলেছি যে আমাদের থেকেও আপনারা খুব ভালো জানবেন, যেহেতু আপনারা এই বিষয়গুলো নিয়ে সার্বক্ষণিক নজরদারি করেন যে আমাদের অর্থগুলো কোথা থেকে আসে। তো এরপরেও যদি আপনাদের কখনো প্রয়োজন হয়, আমরা তো আমাদের এই আর্থিক ব্যাপারগুলো পাবলিক করে দেই, আপনারা সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। তো এই আলাপচারিতাগুলো মূলত হয়েছিল সেখানে। মানে আমরা গুমের ব্যাপারে আমরা খুবই স্ট্রং পজিশনে ছিলাম যে বাংলাদেশে 5ই আগস্টের পরে, জুলাই গণঅভ্যুত্থানের পরে নতুন করে আর গুমের সংস্কৃতিতে ফেরা যাবে না। নতুন করে কাউকে গুম করে তাকে হত্যা করে তার পেট চিরে সমুদ্রে ভাসিয়ে দেওয়া যাবে না। নতুন করে কাউকে গ্রেফতার করে তার স্ত্রীকে ধর্ষণ করা যাবে না। এগুলো আমরা সরাসরি তাদেরকে বলেছি, এবং তারা এই ব্যাপারগুলোতে আমাদের সাথে একমত হয়েছেন, এবং তারা বলেছেন যে তারা এই বিষয়গুলোর সাথে জড়িত নয়, যারা তো জড়িত ছিল তারাও তাদের শাস্তি চান। এমনটাই তাদের সাথে কথা হয়েছে। কিন্তু আপনার তাদের সঙ্গে কথা বলার পরে বা শহীদ ওসমান হাদির লাইফ থ্রেট আছে এরকম কোনো বার্তা আপনাদেরকে দেওয়া হয়েছিল কিনা, কিংবা কেন মনে হয়েছে যে আসলে কোনো একটা কিছু হতে পারে এর পর পরে? লাইফ থ্রেটের ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা তো ধরেন লড়াইটা শুরু করবার পর থেকেই শহীদ ওসমান হাদি বিভিন্ন সময়ে আহ, হত্যার হুমকি পেয়েছেন। তো আমাদের শাহবাগ থানায় আমাদের জিডিও করা হয়েছিল। তো এই ব্যাপারগুলো কখনোই নতুন না।
তবে সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আগে আমাদেরকে জানানো হইতো, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আমরা প্রোগ্রাম করলে সেখানে এসে আমাদের সাথে কথাবার্তা বলতো। কিন্তু শেষ সময়ে আর কি, মানে গত ওসমানীদের শাহাদাতের 2-3 মাস ধরে আর কি আমাদের সাথে এই যোগাযোগটা একদমই আর কি বন্ধ ছিল। তো এটার কারণ কি আমি জানি না আর কি। আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে, মানে বাংলাদেশে গোয়েন্দা সংস্থাগুলোকে যেইভাবে দেখানো হয়, আসলে তারা অতটাও মানে কি বলে, মানে কর্মদক্ষতাহীন না যে তারা চাইলে কিছু পারেন না। যেমন বিএনপি এবং জামাত যখন বিরোধী দল ছিল, বা হচ্ছে যারা তখন ক্ষমতার বাইরে ছিল, তাদেরকে তো 10 হাত মাটি নিচ দিয়ে খুঁজে বের করা হয়েছে এই গোয়েন্দা সংস্থার মধ্য দিয়ে। সুতরাং আমার কাছে মনে হয় যে গোয়েন্দা সংস্থাগুলো যদি চায় শহীদ ওসমান হাদির হত্যার পেছনে কারা রয়েছে, কারা তাদেরকে এখন পর্যন্ত লালন পালন করছে, এবং কারা শহীদ ওসমান হাদির এই হত্যার পরিকল্পনা করেছে বা কোন উদ্দেশ্যে নিয়ে তাদেরকে এই পরিকল্পনাটা তারা সাজিয়েছে, সবকিছু তারা চাইলেই উদ্ঘাটন করতে পারে। এইটা যে তাদের জন্য খুব একটা কঠিন কাজ, ব্যাপারটা এমন নয়। আমার কাছে মনে হয় যে তাদের সদিচ্ছা থাকলে এটা বাস্তবায়ন করা সম্ভব। শহীদ হাদির ভক্তদের মধ্যে কারো কারো অভিযোগ যে শহীদ হাদির হত্যাকারীর প্রধান যিনি হত্যাকারী তাকে জামিনকারীকে আইনজীবীকে রাষ্ট্রের বড় চেয়ারে বসানো হয়েছে। আপনার মন্তব্য কি? প্রথমত শুধুমাত্র এই ব্যাপারটাই না, এর সাথে আরও বেশ কিছু ব্যাপার রয়েছে। যেমন ফয়সাল করিম মাসুদ, তিনি কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা কাজ করেছেন। তিনি এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তো তার সাথে মূলত এই প্রশাসনিক লেভেলেও বেশ কিছু যোগাযোগ তার সাথে ছিল। আবার এই যার কথা বললেন যিনি জামিন করিয়েছেন, মানে আপনি ভাবেন যে একজন লোক তিনি অস্ত্রসহ ধরা পড়েছেন র্যাবের কাছে, আহ, তাকে আসলে জামিন করানোর উদ্দেশ্যটা কি, এটা আমাদের ভাববার বিষয়। বা এইটার সাথে কোনোভাবে তাদের সম্পৃক্ততা আছে কিনা এটাও খুঁজে দেখা দরকার। তা আমি যেইটা বলতে চাই সেটা হচ্ছে, যে বা যারাই এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে তারা যত বড়ই প্রভাবশালী হোক না কেন, তারা যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, আজ হোক কাল হোক, তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে। কারণ গত 17 বছর বিএনপির অধিকাংশ নেতাকর্মী তারা চিন্তা ভাবনা করেছে যে শেখ হাসিনা কতদিন বাঁচবেন। বাংলাদেশের অধিকাংশ মানুষের এই ধরনের একটা প্রবণতা ছিল যে তারা হিসাব করতেন যে শেখ হাসিনার এখন 80 বছর বা 85 বছর বয়স, একজন বাংলাদেশের মানুষের গড় আয়ু কত। তো সেই জায়গা থেকে পুনরুদ্ধার করে আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। এখন যদি তারা এই হত্যাকাণ্ডের বিচার না করে উল্টো বাধাগ্রস্ত করবার চেষ্টা করে, তো তাদের কোনোভাবেই ভাববার সুযোগ নাই যে তারা অনন্তকাল ধরে ক্ষমতায় থাকবে বা তারা সবসময় ক্ষমতাশালী হয়েই থাকবে। আহ, কেন জামিন করাইলো এইটার উত্তর আমরা কিন্তু এখন পর্যন্ত, মানে তার তো এটা দায়িত্ব, কায়সার কামালের কথা যে বলা হচ্ছে এটা তো তার দায়িত্ব জনগণের কাছে পরিষ্কার করা যে এই ধরনের একজন সন্ত্রাসীকে তিনি কোন উদ্দেশ্যে জামিন করিয়েছেন বা এর প্রক্রিয়াটা কি ছিল। কিন্তু সেই ব্যাপারে কিন্তু আজ পর্যন্ত তিনি কোনো কথা বলেন নাই। আমরা এটা জানতে চাই তার কাছে যে, মানে আপনি কোন প্রক্রিয়া ধরে এই ধরনের একজন সন্ত্রাসী, যার বিরুদ্ধে অতীতেও বেশ কিছু আহ, অস্ত্রসহ আরও বেশ কিছু মামলা রয়েছে, তো তাকে কেন আপনি জামিনে বের করলেন দায়িত্ব নিয়ে? এটা তো আমাদের জনগণের জিজ্ঞাসা রয়েছে। আর সবশেষে যেই কথাটা বলতে হয় সেটা হচ্ছে, মানে গোয়েন্দা সংস্থা যদি এত কিছুই জেনে থাকে যে শহীদ ওসমান হাদি, মানে শহীদ ওসমান হাদি একটা সময় এমন হয়ে গেছে যে মানে তার ব্যাপারে পুরো বাংলাদেশের আগ্রহ রয়েছে, কিন্তু গোয়েন্দা সংস্থার কি আগ্রহ ছিল না? তাইলে শহীদ ওসমান হাদির সেন্টারে কারা আসে কারা যায় এই ব্যাপারে তাদের নজরদারি তো অবশ্যই ছিল। বা শহীদ ওসমান হাদির লক্ষ্য উদ্দেশ্য কি, সে কোন প্রক্রিয়া আগাচ্ছে, তো তারা কি ফয়সাল করিম মাসুদকে কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারে নাই বা তারা বুঝতে পারে নাই? মানে এইটার আসলে ধোঁয়াশার জায়গাটা কোথায় বা এটা কবে তারা পরিষ্কার করবে, আর সেই বিষয়গুলো আমাদের জানবার একটা প্রচেষ্টা রয়েছে। আমরা মূলত এর পিছনে যেই হত্যাকারী হোক না কেন আমরা জানতে চাই। ওসমান হাদির অনুপস্থিতিতে ঢাকা 8 আসন, যেটা তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করার কথা ছিল তার, সেখানে কিন্তু প্রার্থী দেওয়ার দাবি উঠেছিল। আহ, আপনারা কেন প্রার্থী দেননি, এড়িয়ে গেছেন কি কেন?
প্রথমত যে ব্যাপারটা সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে মূলত শহীদ ওসমান হাদির পরিবারই মূলত এখানে ইলেকশন করবার আহ, ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। তার বোন এখানে আগ্রহ প্রকাশ করেছিলেন এবং তার ভাইও সম্ভবত এখানে, মাসুমা হাদির। মাসুম হাদি আগ্রহ প্রকাশ করেছিলেন এবং ওমর হাদি জি। তিনিও আগ্রহ প্রকাশ করেছিলেন। তো আমাদের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা বলেছি এবং তাদের পরিবারের পক্ষ থেকে তারা কখনোই চায় নাই যে ইনকিলাব মঞ্চের কেউ এইখানে অংশগ্রহণ করুক, এবং তারা আমাদেরকে স্পষ্ট বলেছে যে আমাদের ব্যাপারে যখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলা হয়েছে তারা তাদের কাছে বলেছে যে শহীদ ওসমান হাদির রক্তের বাইরে তার এই লড়াইটা কেউ বুঝবে না। তো তারা আর কি চায় নাই, মানে পরিবারে যারা দাঁড়াইতে চাইছিল তারাই চায় না যে ইনকিলাব মঞ্চ থেকে কেউ কখনো ইলেকশন করুক। আর আমরাও ইনকিলাব মঞ্চে যারা ভাই বোন যারা রয়েছে আমরা পুরো তো একটা কাঠামো, যেমন আপনি আমাকে এইখানে দেখতেছেন বা ডাকছেন, তো এইখানে ডাকবার আগেও আমাদের সাথে আলাপ হয়েছে যে আমরা যাবো কিনা, মানে আমি এশিয়া পোস্টের আজকের এই পডকাস্টে আসবো কিনা। তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা বিষয়ই আমাদের আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়। তো এইখানেও আমরা আলাপ আলোচনা করেছি এবং বেশ কিছু ক্যালকুলেশন আমরা করেছি। তো আমাদের কাছে মনে হয়েছে যে মানে শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে রাজপথে থাকাটাই আমাদের জন্য বর্তমান সময়ে সব থেকে বেশি কল্যাণকর। এই জন্য আসলে আমরা আসলে সর্বসম্মতিক্রমেই আর কি নির্বাচনের দিকে যাইনি। তবে আমরা তার পরিবারকে জানিয়েছি যে আপনারা যদি শহীদ ওসমান হাদির আহ, ঢাকা ৮ আসনে ইলেকশন করতে চান, আমরা ইনকিলাব মঞ্চের জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। তো শহীদ ওসমান হাদির যিনি বোন মাসুম হাদি তিনিও যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু আমাদের যিনি ওমর ভাই আছেন, এটা আসলে মূলত তাদের পারিবারিকভাবেই সিদ্ধান্ত হয়েছে। এই ক্ষেত্রে আমাদের কোনো আসলে কিছু বলবার ছিল না। যেমন ওমর ভাই বলেছেন আমাদেরকে স্পষ্ট করে যে তিনি এই বিষয়টা ডিল করবেন, মানে আমরা যাতে অন্য কারোর সাথে এই ব্যাপারে ডিল না করি। তো মূলত যদি উনি বারংবার একটা কথা বিভিন্ন জায়গায় বলবার চেষ্টা করেন যে ইনকিলাব মঞ্চ তাকে পূর্ণ সহযোগিতা করে নাই বা হচ্ছে তাকে বাধা দিয়েছে। তো যদি এইটা বলতেই হয় তাহলে আমি বলবো যে মূলত উমর ভাই তার যে আপন ভাই তিনিই মূলত মাসুমা হাদিকে এই ইলেকশন থেকে দূরে রেখেছিলেন আর কি। এইখানে ইনকিলাব মঞ্চের কোনো সম্পৃক্ততা নাই। জাভেদ, জুলাই সনদের গণভোট, গুম প্রতিরোধ অধ্যাদেশ এবং বিচার সংস্কার সহ বেশ কিছু অধ্যাদেশ আইনে রূপান্তর না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। এ বিষয়ে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য যেটা সেটা হচ্ছে এই গণভোটে তারেক রহমান নিজে সবাইকে অনুরোধ করেছে যাতে তারা সবাই হ্যাঁ এর পক্ষে ভোট দেয়। এই গণভোট অধ্যাদেশ যখন বাতিল করবে তখন আমার কাছে শুধু না পুরো বাংলাদেশের মানুষের কাছে মনে হবে যে বিএনপি মূলত ছলচাতুরি করে ক্ষমতায় এসেছে। তো আমরা আসলে বিএনপিকে সেই জায়গায় দেখতে চাই না। আমরা চাই যে বিএনপি, আপনি ভাবেন যে শুধুমাত্র কি জামাত শিবিরের লোকজন মানে গুমের শিকার হয়েছে, ইলিয়াস আলীরা গুমের শিকার হয় নাই, সুমনরা গুমের শিকার হয় নাই। অনেক প্রচুর এই হয়েছে। মানুষগুলো তো জীবনে আর কোনোদিন ফিরবে না, তাদের পরিবারের কাছে আর কোনোদিন আসবে না। আমি গতকালকেও একটা ভিডিও দেখতে দেখতে আর কি আমার খুব চোখ থেকে পানি পড়ছিল। যখন আর কি সুমনের মা আপনার আরমান, ব্যারিস্টার আরমানকে বলছিলেন আমার যে সুমন আসছে। আহ, আব্বা আমার সুমন রে ফিরাই আইনা দাও। তো এই জিনিসগুলো আমরা তো দেখেছি যে গত ১৭ বছর যখন গুম খুন নিয়ে যখন বিএনপি বিভিন্ন সেমিনার করেছে, সভা করেছে, সেইগুলোতে বিএনপির অজস্র বর্তমান যারা দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, মানে দলের নেতৃস্থানীয় পর্যায়ে রয়েছেন, তাদেরকে দেখতাম যে তারা কাঁদতো। মানে সেই কান্নাটা কি আসলে মায়া কান্না কিনা, মানে লোক দেখানো কান্না কিনা, নাকি আসলে অন্তরের ভেতর থেকেই তারা এটাকে ফিল করতেন। যদি তারা এই অধ্যাদেশগুলো বাতিল করেন তাহলে আমার কাছে যেটা মনে হবে সেটা হচ্ছে তারা মূলত শুধুমাত্র জনগণের সাথে রাজনীতিটুকু করেছেন, ঘিণ্য যেই রাজনীতি, এর বাইরে আর কিছুই নয়। তবে মানে এত সহজেই সরকার সবকিছু বাতিল করে ফেলবে এইটা তাদের ভাববার কোনো সুযোগ নাই। বাংলাদেশের জনগণ ১৪৪ ধারা কেন ২৮৮ ধারা ভেঙেও রাজপথে নেমে আসবে যদি জনগণের অধিকারকে হরণ করা হয়। এবং এই যেই ১৬টা অধ্যাদেশ বর্তমান সময়ে বাতিল হওয়ার প্রক্রিয়া রয়েছে, এই প্রত্যেকটাই হচ্ছে জনসম্পৃক্ত বিষয় যেগুলোর সাথে জনগণের সম্পর্ক রয়েছে। সুতরাং জনগণকে বাদ দিয়ে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করতে চায়, হাসিনার মতো তো এখন পর্যন্ত কেউ শক্তিশালী এই রাষ্ট্রে হইয়ে ওঠে নাই, সেই যেহেতু দিল্লিতে পালাইতে হয়েছে, তো তাদের আসলে রোডম্যাপ আগেই ঠিক করে ফেলা উচিত যে তারা কোন দিকে যাবে।
জাবের, শহীদ ওসমান হাদির সর্বশেষ যে ফেসবুক ভিডিও ছিল সেখানে আমরা একটা ভিডিওতে দেখেছি তিনি খুব ফানি মুডে বলছেন যে তিনি এতদিন ভিডিও করতেন, এখন থেকে তার ছোট ভাই করবে। তো আপনাকে দেখিয়ে তিনি বলেছেন। তো বিষয়টা যে এত হৃদয় বিদারক ভাবে সত্য হয়ে যাবে সেটা আপনি কখনো ভেবেছেন যে এটা আসলে এভাবে এত করুণভাবে বাস্তব হয়ে যেতে পারে? আহ, এইটার ক্ষেত্রে ভাই ব্যাপার যেটা সেটা হচ্ছে মানে আমরা কখনোই ফিল করি নাই, মানে আল্লাহ কেন যেন আমার কাছ থেকে এই স্মৃতিগুলো কেড়ে নিচ্ছে আমি জানি না। শহীদ ওসমান হাদির শাহাদাতের ঠিক 1 সপ্তাহ আগে ক্যাম্পেইনে গিয়ে আমার ফোনটা হারিয়ে যায়, যার কারণে আমার ওই ফোনে থাকা যতগুলো মোমেন্ট শহীদ ওসমান হাদির সাথে ছিল আপনার ওগুলো আমি হারিয়ে ফেলেছি। এরপরে হচ্ছে শহীদ ওসমান হাদির সাথে সবসময় আমি রিক্সায় চলাফেরা করি। আমার বিয়ের অনুষ্ঠান থাকবার কারণে আমি ওই দিন তার সাথে রিক্সায় ছিলাম না। তো আগের দিনই সম্ভবত আপনি আমি গ্রামে চলে আগের যান। দিন সন্ধ্যার সময় আর কি মূলত ওই ক্যাম্পেইন শেষ করেই আমি দৌড়ে গিয়ে আর কি লঞ্চে উঠি। মানে আমি আসলে খুবই একা, মানে একা বলতে ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনি দেখবেন যে অনেক সময় আর কি সিনেমায় যেই জুটিগুলো তৈরি হয় না, দেখবেন যে অনেকগুলো জুটি তারা দারুণভাবে কাজ করতে পারে, মানে তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা খুব দারুণভাবে তৈরি হয়। তো আমার ক্ষেত্রে যেই ব্যাপারটা এখন ঘটতেছে, মানে আমি তার চোখের দিকে তাকাইলে বুঝতে পারতাম যে সে কোন কাজটা করতে চাইতেছে, আবার সে আমার দিকে তাকাইলে বুঝতে পারতো যে আমি আসলে কোন বিষয়টা ফিল করতেছি। তো এই দীর্ঘ সময় মানে ভাইয়ের তো শাহাদাত প্রায় 4 মাস। তো এই 4 মাস ধরে মানে এই জায়গাটা কোনোভাবেই পূরণ হচ্ছে না। মানে আমার ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল, ভাই শুধু বলতো যে এবার এটা করব, আমি আমাদের পুরো টিম সবাই বসে ওই কাজটা করে ফেলতাম। তো এখন যে ব্যাপারটা ঘটতেছে সেটা হচ্ছে মানে ভাই যেসব জায়গায় গিয়ে কথা বলতেন সেই কথাগুলো আমার বলা লাগতেছে, আবার আহ, যেই কাজগুলো আমরা সবাই মিলে করতাম ভাই শুধু বলতেন ওই কাজগুলোও আবার আমার সম্পৃক্ত থেকে করা লাগতেছে। যার কারণে দৃশ্যতই ভাইয়ের সময়ে যেই আমাদের একটা উচ্ছ্বাস ছিল বা কাজ করে আমরা যেই একটা প্রাণবন্ত একটা পরিস্থিতি নিয়ে আমরা কাজগুলো করতাম, সেই জায়গাটা এখন ইনক্লাবে খুবই কম। সব থেকে এই ক্ষেত্রে যে বড় ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে ইনক্লাবের বাহিরে যারা ছিল, যারা ভাইকে ভালোবাসতো, তাদের আসলে শোক প্রকাশ করবার একটা সুযোগ ছিল। তারা ওই কান্নাটা কেঁদেছে এবং তারা ভাইকে ফিল করার জন্য একটা পর্যাপ্ত সময় পেয়েছে। আমাদের কাছে ওই সময়টা ছিল না। মানে আমাদের কাছে কাদার থেকে রাজপথে থাকাটা তখন গুরুত্বপূর্ণ হয়ে গেছিল। তো ওই রাজপথে থাকতে থাকতে আমরা প্রত্যেকেই ভিতর থেকে এত পরিমাণে মানে আমাদের ভিতরটা এমনভাবে তছনছ হয়ে গেছে যে আমরা আসলে এখন আর স্বাভাবিক জীবনে কেউ নাই। জুমার ক্ষেত্রে যদি বলেন, ও তো ছোট্ট মানুষ, ওর বয়স 22-23 হবে। তো ওর ক্ষেত্রে যেই জিনিসটা হইতো, ওরে যখন কেউ কোনো বাজেভাবে রিয়্যাক্ট করতো, আমার ফোনটা এখানে নাই, গতকালকেও আমাকে বলতেছিল যে ভাই আমি কিন্তু আর পারতেছি না। তা আমি কিন্তু ওর কিছু বলি নাই। আমি জাস্ট ওর মেসেজটা আপনাকে হয়তো এই শো শেষে দেখাবো, আমি আর ওর কোনো রিপ্লাই দিই নেই। ওসমান ভাই থাকলে যেই কাজটা করতো সেটা হচ্ছে ওরে ডাইকে নিয়ে আসতো। ডাইকে নিয়ে আইসা ও ঘন্টার পর ঘন্টা কাঁদতো, আর ভাই হচ্ছে ওর মাথায় হাত বুলিয়ে বলতো, জুমা আমাদের এই লড়াইটা অনেক দীর্ঘদিনের, আহ, আমাদের ভেঙে পড়া চলবে না, আমাদের অনেক লড়াই করতে হবে। এখন কিন্তু আমাদের ওই সুযোগটা নাই। আমরা কিন্তু চাইলেই আহ, মানে আমাদের নিজেদের পাশে দাঁড়ানোর তো কেউ নেই। তো ভাই আমাদের সবার জন্য একজন অভিভাবক ছিলেন। অভিভাবক একটা পরিবার থেকে অভিভাবক যখন চলে যায়, তখন আসলে ওই পরিবারটার অবস্থা যেমন হয় আমাদের অবস্থাও ঠিক তেমন। তবে আমরা আহ, কাটিয়ে উঠবার চেষ্টা করতেছি। আমাদের পুরো সংগঠনটাকে আমরা একটু গুছিয়ে নেয়ার চেষ্টা করতেছি, এই জন্য আমাদের সময় লাগতেছে। তবে যারা আর কি আমাদেরকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সেটা হচ্ছে কেউ যাতে কোনোদিন মনে না করে যে শহীদ ওসমান হাদির এই লড়াইটাকে থামিয়ে দেয়া যাবে। এই লড়াই ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত
আমরা বেঁচে আছি ততদিন পর্যন্ত চলবে। এরপরে আমাদের পরবর্তী প্রজন্ম এসে এই লড়াইয়ের হাল ধরবে। ইনকলাব সেন্টার বা ইনকলাব কালচারাল সেন্টারে আমাদের সংগঠন এমনভাবে যে এইখানে পদ পদবি নিয়ে কোনো ধরনের, মানে একটা ব্যাপার আছে না যে ও সভাপতি হইলো, সেক্রেটারি হইলো, গ্রুপিং হইলো, এই ধরনের কোনো ব্যাপার ইনকলাবে নাই। ইনকলাবে হচ্ছে কে কতখানি কাজ করতে পারতেছে, এইটাই হচ্ছে তার কাছে মুখ্য। মানে কেউ যদি একটু কম কাজের সুযোগ পায় সে মন খারাপ করে যে আমি একটু কম কাজ করতেছি কেন। তো এই জন্য আমার কাছে মনে হয় যে ইনকলাবটা আল্লাহ সম্ভবত কবুল করে ফেলছে। ইনকলাবের এই লড়াইকে সামানো যাবে না। ইনকলাব ইনশাআল্লাহ শহীদ ওসমান হাদির হাত ধরে যে ইনকলাবের যাত্রা শুরু, সেই ইনকলাব আগামীর দিনে বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লবের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে আমাদের এখন বেশ কিছু জিনিস আমাদের সামলে উঠতে খুব বেশি, মানে মাঝে মধ্যে আমার কাছে এমনও মনে হয় যে, মানে আছে না যে ও হয়তো শুনলে মন খারাপ করবে, কারণ ও আমাকে ভীষণ ভালোবাসে। তারপর আমার কাছে মাঝে মধ্যে মনে হয় কি যে আমার ছোট ভাই ও যদি মারা যাইতো তাও মনে হয় আমি এত কষ্ট পাইতাম না। মানে এইটা কিন্তু খুব কঠিন বিষয়। যেমন আমার ছোট ভাইকে তো আমি আসলেই ভীষণ ভালোবাসি। মানে ও যদি কোনো কিছুতে কষ্ট পায় তাহলে তো আমার খুব মন খারাপ হয়, বা হচ্ছে ওর কষ্টটাকে আমি ফিল করি। তো মাঝে মধ্যে আমার এমন ফিল হয় যে ও যদি মারা যাইতো, মানে আমি যদি ব্যক্তি জীবনে আমার পরিবার, মানে আমি তো মাত্র বিবাহ করেছি আর কি, আমার বাবা মা ভাই, এদের মধ্যে বোন, এদের মধ্যে যদি আমি কাউকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে আমার ছোট ভাইকে। ও একটু অসুস্থ, তো ও যদি মারা যাইতো আমি মনে হয় এত কষ্ট পাইতাম না। তো ওই জিনিসগুলো তো আমাদের কাটায় উঠতে সময় লাগতেছে। তো আমরা সেই সময়টা নিচ্ছি, আমরা চেষ্টা করছি। এখন সবাই তো শহীদ ওসমান হাদি না ভাই, আমি তো জাবের। আমি আগেও জাবের ছিলাম, এখনও জাবেরই আছি। কিন্তু মানুষের প্রত্যাশার জায়গাটা তো আসলে আমাকে ভালোবেসে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তা আমি চাই যে আমাকে জাবের হিসেবে আস্তে আস্তে করে গড়ে উঠবার একটা সময় দেন আপনারা। মানে চাইলেই তো হাদি হওয়া সম্ভব না। পুরো বাংলাদেশ যেখানে হাদির অভাব পূরণ করতে পারতেছে না, আমরা তো ছোট্ট মানুষ, তা আমাদের দ্বারা তো আসলে এটা আরো বেশি আহ, কঠিন। এরপরেও আমরা এই লড়াইটা করতে চাই। আমরা জানি, যেমন ওই আসবার পথে বলতেছিলাম যে আমাদের সংগঠনে যেই কাজটা হয় সেটা হচ্ছে আমরা যত উপরের দিকে উঠি আমরা অত শাহাদাতের কাছাকাছি পৌঁছে যাই। তো যার কারণে এইখানে পদপদবি নিয়ে আর কি লড়াইটা কম, হয়তো এই জন্যই। তো এখন আমি হয়তো দায়িত্ব আছি, কিন্তু আমি তো এটা চিরদিন দায়িত্বে থাকবো না। আমাদের সংগঠনে এই ধরনের কোনো ব্যাপার নাই যে, উল্টো আমরা আরো চেষ্টা করি যে নতুন মুখ কারা আছে ওদেরকে একটু উঠিয়ে নিয়ে আসা যায় কিনা বাংলাদেশের প্রয়োজনে। তো আমরা সেই চেষ্টাটুকু করছি। তো শহীদ ওসমান হাদির অভাব তো আসলে আমরা পূরণ করতে পারবো না, তবে শহীদ ওসমান হাদিকে বাঁচিয়ে রাখতে যেই কাজগুলো করা দরকার সেগুলো আমরা করছি। আপনি জেনে খুশি হবেন আমরা অলরেডি শহীদ ওসমান হাদিকে কেন্দ্র করে 10টা বইয়ের কাজ করছি। আর শহীদ ওসমান হাদিকে কেন্দ্র করে আমরা ফেলোশিপ দেওয়ার চিন্তা ভাবনা করেছি। আহ, বাংলাদেশের সাংস্কৃতিক লড়াইকে কেন্দ্র করে আমরা বেশ কিছু আহ, প্রকাশনার কাজ করতেছি। এরপরে হচ্ছে আপনার বাচ্চাদের জন্য বা হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য যারা পরবর্তী সময় বাংলাদেশে হাল ধরবে তাদেরকে বাংলাদেশের জন্য গড়ে তুলবার জন্য আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। এখন এই উদ্যোগগুলো বাস্তবায়ন করতে হয়তো আমাদের সময় লেগে যাচ্ছে। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি তিনি আগামীর বাংলাদেশে 1000 বছরের জন্য প্রাসঙ্গিক। সুতরাং যারা 5 বছর ক্ষমতায় বা 10 বছর ক্ষমতায় থেকে শহীদ ওসমান হাদিকে নাই করে দেওয়ার যে বিভিন্ন ধরনের ফেসবুকে প্রোপাগান্ডা চালাচ্ছেন, একদিন হয়তো বুঝবেন শহীদ ওসমান হাদি কে ছিলেন বা তার উদ্দেশ্য কি ছিল। সেই দিন হয়তো আফসোস করবেন, কিন্তু যে ক্ষতিটুকু করতেছেন সেইটুকু হয়তো পোষানোর আপনার সুযোগ থাকবে না। তো যার কারণে বাংলাদেশের স্বার্থেই যাতে শহীদ ওসমান হাদির এই লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই চেষ্টায় যদি আপনারা করেন তাহলে শহীদ ওসমান হাদি না বাংলাদেশ এগিয়ে যাবে।
ভাইকে নিয়ে আসলে কথা বলতে গেলে আসলে বিভিন্ন দিকে চলে যাই, কারণ তিনি এতটাই ভার্সেটাইল ছিলেন যে মানে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় তার দক্ষতা ছিল না, যেই বিষয় নিয়ে তিনি কথা বলতে পারতেন না বা তার বোঝাপড়ার জায়গাটা দারুণ ছিল না। তো এই জন্য মাঝে মধ্যে এলোমেলো হয়ে যাই। তবে এই এলোমেলো মানুষগুলোকে আল্লাহ তাআলা এখন পর্যন্ত যেহেতু একসাথে রেখেছেন, আমরা বিশ্বাস করি যে আমরা খুব অল্প সময়ের মধ্যেই গুছিয়ে উঠে আবার ইনকিলাবের যেই স্বমহিমা সেখানে ইনশাল্লাহ ফিরবার চেষ্টা করব। তো যারা আমাদেরকে ভীষণভাবে ভালোবাসেন, ইনকিলাবের হয়ে কাজ করতে চান, আপনাদের আসলে হতাশার কিছু নাই। ইনকিলাব মঞ্চ আপনাদেরকে সাদরে গ্রহণ করবার জন্য সবসময় উন্মুখ হয়ে থাকে। তো এই জন্য আমাদের হয়তো খানিকটা প্রসিডিউর আপনাদেরকে গ্রহণ করবার জন্য আমাদেরকে খানিকটা সময় নিতে হচ্ছে, কাঠামো সাজাতে হচ্ছে। তো এই সময়টুকু শেষ হয়ে গেলেই, কাজটুকু ফুলফিল হয়ে গেলেই আমরা আপনাদেরকে ইনকিলাবের সাথে ইনশাআল্লাহ যুক্ত করে নিব। এই ইনকিলাব জাবের, শহীদ ওসমান হাদি বা হচ্ছে কারো পারিবারিক প্রতিষ্ঠান নয়, এই প্রতিষ্ঠান বাংলাদেশের। যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান বাংলাদেশের পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জাবের, শহীদ ওসমান হাদি আপনাকে ভীষণ ভালোবাসতেন, বিশ্বাস করতেন এবং আপনাকে সবসময় কাছে রাখতেন। তার ডান পাশে দেখা যেত সবসময় আপনাকে। আমি যদি ভুল না করে থাকি, আপনার যে পাঞ্জাবিটি পরে আছেন এটাও শহীদ হাদির নির্বাচনী প্রচারণায় এটা পরে গিয়েছেন, শহীদ হাদির উপহার দেয়া এই পাঞ্জাবিটি, আমি যতটুকু জানি। তো আহ, আপনি তো ইংরেজি শিক্ষক হিসেবে একটা প্রতিষ্ঠানে আপনার জব হয়েছিল, খুব ভালো একটি জব। আসলে কেন যেতে পারেননি? মানে উনি কাউকে আটকে রাখতেন ব্যাপারটা এমন না। মানে কেউ যদি চলে যাইতে চাইতো আর কি, তাকে উনি বলতেন যে, আর উনি সবসময় এই ব্যাপারগুলো নিয়ে ভীষণ টেনশন করতেন। ভাবির সাথে বরাবরই আলাপ করতেন যে জাবেরের কিছু একটা করে দিতে পারতেছি না, বা ইনকিলাবের এতগুলো পোলাপান আমাদের সাথে কাজ করতেছে, ওদের ভবিষ্যৎগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বা এই ধরনের আলাপগুলো উনি করতেন। তো ইলেকশনের আগে আগে উনি এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি আর কি পেরেশানির মধ্যে ছিলেন। তো এরপরে আমরা ইনকিলাব মঞ্চের পুরো টিম বসে তাকে বলেছি যে ভাই, মানে আপনার সাথে থাকলে বা আপনার এই লড়াইয়ের সঙ্গী হলে মানে আমরা জীবনে অনেক কিছু হারাবো, এটা জাইনেই আমরা আসছি। মানে আপনি আমাদেরকে চাকরি নিয়ে দিবেন বা হচ্ছে আমাদের জন্য কোনো ব্যবস্থা করে দিবেন, এটা যে আপনি পারবেন না এইটা জাইনেই আমরা আপনার সাথে আছি। তো যার কারণে আপনি কোনোদিন কোনো ধরনের হীনমন্যতায় ভুগবেন না। আর চাকরির ব্যাপার যেটা, সেটা হচ্ছে মানে শহীদ ওসমান হাদির জন্য শুধুমাত্র একটা শিক্ষকতার চাকরি কেন, মানে আমার কাছে তো মনে হয় যে এর থেকেও বড় কিছু ত্যাগ করা সম্ভব ছিল আর কি। আমাদের এটা শুধুমাত্র আমার যে মন মানসিকতা, ব্যাপারটা এমন না, আমাদের পুরো টিমের। আমাদের এখন ইনকলাব কালচারাল সেন্টার নির্বাহী পরিচালক হচ্ছে ফাহিম আবদুল্লাহ। ওর ফ্যামিলি ওকে সুইজারল্যান্ডে পাঠানোর জন্য আর কি শহীদ ওসমান হাদি জীবিত থাকা অবস্থাতেই প্রচুর চেষ্টা করেছে, কিন্তু সে কোনোভাবেই সুইজারল্যান্ড যেতে ইচ্ছুক না শহীদ ওসমান হাদিকে রেখে। মানে সুইজারল্যান্ড গেলে তো তার একটা ভালো লাইফ লিড করবার কথা। আপনি খুব অবাক হবেন যে শহীদ ওসমান হাদির ইলেকশন ক্যাম্পেইন এবং ক্যাম্পেইন পরবর্তী সময় আমরা 15-16 জন লোক একবেলা খাবার খাই 425 টাকায়। মানে 425 টাকাতে একজন মানুষেরও ভালোভাবে খাওয়া সম্ভব না, এবং এখন পর্যন্ত আমাদের এই এটা আছে আর কি। লাইফ 400 স্টাইলটা। লাইফ স্টাইলটা এমনই। তো এইটার ক্ষেত্রে ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা সর্বোচ্চ ত্যাগের মন মানসিকতা নিয়েই এই পথে আসছি। এবং সামনে যতদিন পর্যন্ত এটা খুব স্বাভাবিক, যেমন হচ্ছে আমরা যদি এখন কোনো জায়গায় অ্যাপ্রোচ করি, আমাদের তো একটা ভালো জব হওয়া সম্ভব, মানুষের সাথে তো আমাদের এই ধরনের যোগাযোগ আছে। কিন্তু আমরা তো শুধুমাত্র এই লাইফটা চাই যে এই লাইফটাতে শুধুমাত্র বেঁচে থাকা যায়, মানে বেঁচে থেকে এই লড়াইটা করা যায়। মানে তার জন্য যতটুকু দরকার, মানে আমার প্রত্যেক দিন মানে আমার বাহারি রকমের খাবার খাইতে হবে, এটা আমাদের সেন্টারে কারো মধ্যে এই ধরনের প্রবণতা নাই। আমাদের সেন্টারে আরেকটা ছোট ভাই আছে, মুয়াজ। মানে ওর বাবা মা সবাই হচ্ছে আমেরিকান সিটিজেন, সেন্টারে এসে পড়ে আছে, আমাদের সাথে রাস্তায় মার খাইতেছে। তো ইনকিলাব কালচারাল সেন্টারে যারা কাজ করে, আপনি যদি এদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড খোঁজেন, দেখবেন যে এরা প্রত্যেকে তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড খুবই স্ট্রং, এবং তারা তাদের সমাজে খুব প্রভাবশালী ব্যক্তিত্ব। এরপরেও কেন না খেয়ে পড়ে থাকে?
কারণ তারা শহীদ ওসমান হাদি এবং ইনসাফের এই লড়াইটাকে তারা নিজেদের লড়াই মনে করে, যার কারণে তারা খেয়ে না খেয়ে এই লড়াইটার পেছনে পড়ে আছে। তো আমরা চেষ্টা করতেছি, যেমন আমি গত 3-4 দিন ধরে ওদের সবাইকে আবার যার যার জায়গায় আর কি ফেরত পাঠিয়েছি। আমি ওদেরকে একটা কথাই বলেছি যে শহীদ ওসমান হাদি বলতেন যে অনেক লোক কিন্তু যোগ্যতা নাই, এটি দিয়ে সমাজের খুব একটা উপকার হয় না, কিন্তু অল্প সংখ্যক লোক যোগ্যতা সম্পন্ন, তাদের দিয়ে একটা সমাজ পরিবর্তন করে দেওয়া সম্ভব। এক ওসমান হাদি বাংলাদেশের মানুষের চিন্তার জগতে যেই পরিবর্তন নিয়ে আসছে, এইটা তো লক্ষ কেন কোটি লোক দ্বারাও সম্ভব না। সুতরাং কেন এইটা পারছে? কারণ তার সেই ধরনের যোগ্যতা ছিল, মানুষকে বোঝানোর সক্ষমতা ছিল, তার এই বোঝাপড়াটা ছিল। সুতরাং আমরা যদি ইনকিলাব কালচারাল সেন্টার বা ইনকিলাব মঞ্চে বসে সারাক্ষণ ধরে বসে থাকি, কাজ করি বা গল্প করি, এইগুলো দিয়ে আসলে সমাজ পরিবর্তন হবে না। আমাদের প্রত্যেকের আলাদা আইডেন্টিটি লাগবে। তুমি ইনকিলাব কালচারাল সেন্টার নির্বাহী পরিচালক, এইটা কোনো আইডেন্টিটি না। এইখানে তুমি ভলান্টারি ওয়ার্ক করতেছো, একটা দায়িত্ব পাইছো, কিন্তু তোমার নিজের আলাদা আলাদা আর একটা আইডেন্টিটি লাগবে, যেইটা দিয়ে তুমি সমাজে প্রতিষ্ঠিত হইতে পারবে। যার কারণে আমরা প্রত্যেককেই মোটামুটি আমরা ফেরত পাঠানোর চেষ্টা করছি, এবং আমরাও পর্যায়ক্রমে প্রত্যেকেই এই যোগ্যতাগুলো অর্জন করবার চেষ্টার মধ্যে রয়েছি, যাতে করে আগামীর বাংলাদেশে যে বিপ্লবের স্বপ্নটা আমরা দেখছি, সেই স্বপ্নটাকে আমরা স্বয়ংসম্পূর্ণভাবে করতে পারি। এইবার আমাদের মধ্যে একটা প্রবণতা ছিল যে আমরা হাসিনাকে তাড়াবো, কিন্তু হাসিনাকে তাড়াবার পরে মানে রাষ্ট্র কিভাবে আমরা গঠন করব সেই ধরনের কোনো পরিকল্পনা আমাদের মধ্যে না থাকবার কারণে আজকে এই জুলাই সনদ বাতিল করতে চায়, অমুকে গণভোট অধ্যাদেশ বাতিল করতে চায়। কিন্তু আমাদের জন্য যদি পূর্ব পরিকল্পনা থাকতো, তাহলে তো আমরা বিপ্লবী সরকার গঠন করে এরপরে রাষ্ট্র পরিচালনা করতাম। তো যার কারণে আগামীর দিনে যদি কখনো বাংলাদেশের মানুষ আবার মনে করে যে বাংলাদেশের জন্য বিপ্লব অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে, তখন যাতে আমাদের এই ভুলগুলো না হয়, এই জন্য আমাদেরকে প্রত্যেকে নিজস্ব যোগ্যতায় মাথা উঁচু করে দাঁড়াইতে হবে, যাতে আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমেরিকা থেকে নিয়ে আসতে না হয়, বা আসিফ নজরুলদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে এরপর আইন উপদেষ্টা বানাইতে না হয়। যাতে যেই ছেলেমেয়েগুলো বিপ্লব করবে তারাই যাতে দেশের হাল ধরতে পারে, আমাদেরকে সেইভাবেই আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। জাবের, শহীদ হাদির সঙ্গে আপনার অজস্র স্মৃতি এবং অনেক দিন ধরে জানাশোনা, যেহেতু একই জায়গায় আপনাদের বেড়ে ওঠা, একই গ্রামে পাশাপাশি অবস্থান করছিলেন। তো মানে আপনার তার অনেক স্মৃতি এবং অনেক সর্বশেষ তার সঙ্গে কি কথা হয়েছিল শহীদ ওসমান হাদির সঙ্গে, এবং শহীদ হাদির শূন্যতাটা আপনাকে কিভাবে ফিল করেন আপনি? সর্বশেষ আমি তো ক্যাম্পেইন করে ওই দিন তফসিল ঘোষণা হয়েছিল নির্বাচনের। তো আমি ক্যাম্পেইন করে শেষ করে 5টা 5:30টার দিকে দৌড়ে গিয়ে লঞ্চে উঠছি আর কি। আমার বোন আগেই লঞ্চে চলে গেছে, তা আমি গিয়ে আর কি ওদের সাথে যুক্ত হয়েছি। তো রাতের বেলা উনি আমাকে ফোন দিলেন এবং জিজ্ঞেস করলেন যে আমি ঠিকঠাকভাবে আর কি উঠতে পারছি কিনা। তো এরপর বললেন যে তোমারে কিন্তু আজকে রাতের জন্যই পাঠানো হয়েছে, তুমি কিন্তু আবার আগামীকাল সকালে আইসো। উনি কিন্তু জানে যে আমার বিয়ে। তো আমি কিন্তু সকালে আসবারই মোটামুটি প্রিপারেশন আমার ভেতরে ছিল। তো পরবর্তীতে একটু আব্বা আম্মা আবার ধরলো যে নামাজটা পড়ে এরপরে যাও আর কি। তো এই জন্য আর কি শুক্রবার ছিল। শুক্রবার ছিল, নামাজ পড়ে একটু খেয়েটে আমি কিন্তু খাইনি, মানে সকালে গিয়ে ঘুমিয়েছি, এরপরে নামাজ পড়ে খাইতে যাব এর আগেই আমার এই ঘটনাটা আমি খবরটা শুনেছি আর এসছে। কি। তো ওই দিন পুরো দিনই আমি কোনো খাবার খাইনি আর কি। মানে ওই একদিন পুরোটাই আমি না খাওয়া অবস্থাতেই ছিলাম, মানে খাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না বা আমার ক্ষুধাও লাগে নাই। 12 ডিসেম্বর তো গুলিবিদ্ধ হন। ওইটুকুই তার সাথে আমার শেষ কথা ছিল যে তুমি কিন্তু একদিনের জন্যই গেছো। আর উনি যেই কাজটা করতেন সেটা মানে আমি গেলে উনি বারবার ফোন দিয়ে দিয়ে উনি যেই কাজগুলো করতেন সবাইকে নিয়ে আমাকে দেখাইতেন, জাবের এই কাজ করতেছি তুমি কিন্তু নাই, জাবের আমি এইটা করতেছি তুমি কিন্তু নাই। তো যেই জিনিসটা সেটা নাই নাই করতে করতে আমি ঢাকা এসে দেখলাম যে ভাই নেই। আমার ক্ষেত্রে যে ব্যাপারটা ভাই সেটা মানে আমার জীবনে মানে স্মৃতি বলতে যেইটা, মানুষের জীবনে পুরোটাই তো আর স্মৃতি না, স্মৃতি তো ঘটনাগুলোকে কেন্দ্র করে তৈরি হয়। তো আমার মনে হয় যে আমার জীবনের
অর্ধেক জুড়েই শহীদ ওসমান হাদির স্মৃতি আছে আর কি, যেগুলোকে আসলে বলা যায়। এইবার হচ্ছে রমজানে অনেকেই আপনার উমরা করতে গেছে। তা আমাকেও অফার করা হয়েছিল যে আমি উমরা করতে যাব কিনা আর কি। লোকজন তারা আমাকে উমরা করাইতে চায়। তো এই ধরনের একটা অফার ইলেকশনের মধ্যেও আসছিল। আপনি জানেন হাফিজি চ্যারিটেবল সোসাইটি নামে একটা অর্গানাইজেশন আছে, যারা হচ্ছে ফিলিস্তিন, মিশর সহ বিভিন্ন দেশে, বাংলাদেশ সহ চ্যারিটির কাজ করে। নিশ্চয়ই। তো ওরা অফিসে এসে বললেন যে আপনার পরিবার সহ আপনাকে একটু আমরা উমরা করাইতে চাই ইলেকশনের পরে। তখন সম্ভবত সার্জিস আলম তাদের মাধ্যমে ফিলিস্তিনে গেছিলেন। ওসমান ভাই যেটা বললেন সেটা হচ্ছে, আল্লাহ যদি আমাকে কোনোদিন সামর্থ্য দেয় তাহলে আমি উমরা করতে পারবো পরিবার নিয়ে, কিন্তু আমি আমার জীবনের প্রথম উমরাটা জাবেরের সাথে করতে চাই। আমাদের দুই ভাইকে নিয়ে যদি আপনি ব্যবস্থা করতে পারেন আমাকে জানায়েন। তো এরপরে আর কি হাফিজি চ্যারিটেবল সোসাইটির যিনি আছেন ওনার সাথে পরেও একবার কথা হয়েছিল আমার। তো উনি এটার স্মৃতিচারণ করতেছিলেন আর কি। তো ভাইয়ের ক্ষেত্রে ব্যাপার যেটা শেষ সময় এসে ঘটছে, মানে ভাবি মাঝে মধ্যে এমন বলতো যে তোমার জাবের ভাইয়ের সাথে আছো তাহলে তার তোমার আর কেউ লাগে না আর কি। আমার কথা তো সবার কথা ভুলা যাও। তো এই ধরনের একটা ব্যাপার আর কি আমাদের মধ্যে। আবার আমার ক্ষেত্রেও যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে, মানে ওই বাড়িতে গেলেও দেখা যাইতো ভাইয়ের সাথে ঘন্টার পর ঘন্টা, মানে আমি কিন্তু গেছি একদিনের, তাও দেখা যাইতো যে আধা ঘন্টা কথা বলতেছি বিভিন্ন বিষয় নিয়ে, আমি কিন্তু পরের দিনই আবার চলে আসতেছি। তো এই ধরনের একটা সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়ে গেছিল আর কি। তো এখন প্রত্যেকটা ব্যাপারে আমার ভীষণ নিঃসঙ্গতা কাজ করে। এখন ধরেন যেইটুকু টিকে আছি, এইটুকু মূলত ধরেন অনেকেই আমাদেরকে বিভিন্নভাবে আর কি বলেন বা করেন। আমি মূলত এই লড়াইয়ের সাথে, লড়াই আমি অনেক আগে থেকেই লড়াইয়ের সাথে সম্পৃক্ত। যেমন শাপলা চত্বর থেকে বাংলাদেশের গণমানুষের কোনো লড়াই হইছে, গণমানুষের কোনো সংগ্রাম আমি অ্যাটেন্ড করিনি এমনটা আমার জীবনে ঘটে নাই। কিন্তু শহীদ ওসমান হাদির সাথে পরিচয় হওয়ার পরে, মানে আপনাকে যেটা বলতেছিলাম যে করোনাকালীন সময়ে, তো এর পরে আমার জীবনে যেটা ঘটছে সেটা হচ্ছে, আমি সাংস্কৃতিক লড়াইকে অবশ্যই পছন্দ করি, বা হচ্ছে টুকটাক আগে আমি লেখালেখিও করতাম, যেটা পরবর্তীতে আর হয় নাই। তো এরপরে আমার জীবনে যেটা ছিল সেটা হচ্ছে, মানে যাই করতাম শহীদ ওসমান হাদিরে ভালোবাসেই কাজগুলো করতাম আর কি। যেমন শহীদ ওসমান হাদির মতো এত বোঝাপড়া আমাদের কারোর ভিতরেই ওই ধরনের ছিল না। আমরা বুঝতাম যে উনি যে কাজগুলো করে এগুলো ঠিক কাজ, মানে এই কাজগুলো বাংলাদেশের জন্য দরকার। উনি আমাদেরকে একদম হাতে কলমে শিখাইতেন আর কি, শব্দের রাজনীতি কিভাবে হয়, বা সাংস্কৃতিক আধিপত্য জিনিসটা কি, ওরা কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করে, এইভাবে প্রত্যেকটা ব্যাপার মানে এত সহজভাবে উনি সবাইকে বুঝাইতে পারতেন। এইটা আসলে অন্য কারো ভিতরে ছিল না। তো এই জন্য যতটা না আমার সংস্কৃতির জন্য, এর থেকে বেশি লড়াইটা আমি করতেছি যে শহীদ ওসমান হাদি এমন একটা বাংলাদেশ চাইছিলেন, ওই বাংলাদেশটা শহীদ ওসমান হাদিকে উপহার দেয়া লাগবে আমাদের, এইটা ভেবে আর কি বেশি কাজ করি। তো আমরা সবার কাছে দোয়া চাই যাতে আল্লাহ তালা আমাদেরকে যেন কখনো ক্লান্ত না করেন। আমি বিয়ে করেছি 8 মাস, আর বিয়ের অনুষ্ঠান ছিল হচ্ছে আহ, কয়েকদিন আগে, ঈদের পরে 25 তারিখে। নিশ্চয়ই। তো এই 8 মাসের মধ্যে আমার স্ত্রীকে নিয়ে আমার একদিন বের হওয়ার সুযোগ হয় নাই। তো এইটা নিয়ে আমার মধ্যে কোনো আফসোস নাই। ও মাঝে মধ্যে প্রচুর কান্নাকাটি করে, তাই আমি বুঝি যে আমি আসলে সম্ভবত তার যে হক, বা একটা মেয়ের নতুন বিয়ে হওয়ার পরে তার যে ভালো লাগা বা বিভিন্ন জায়গায় একটু ঘুরে বেড়ানোর যে একটা প্রবণতা, এই জিনিসগুলো আমি হয়তো তাকে বঞ্চিত করতেছি। কিন্তু আসলে আমি যখন চোখ বন্ধ করি তখন আমি ফিরনাসকে দেখি যে ও আব্বা আব্বা বলতেছে। তো যার কারণে মানে আমার কাছে তখন সকল কিছুর থেকে এই লড়াইটা মুখ্য হয়ে ওঠে।
যে যেই লড়াইয়ের জন্য ভিনাস কোনোদিন তার আব্বারে ডাকতে পারবে না। তো এই জন্য ভাই আমি সবসময় মানে মানে প্রত্যেকেরই তো একটা জীবনযাপন আছে। মানে আপনি হয়তো এই দৃশ্যটা দেখেন নাই, মানে ওরা আমার বিয়েতে গেছে, মানে বিয়েতে গিয়া ওরা কাঁদে নাই এমন কেউ নেই। মানে ইনকিলাব তো আল্লাহ তাআলা টিকিয়ে রাখছে, তার যে রহমত এবং বরকত দিয়ে পরিপূর্ণ করে রাখছে। নয়তো গত 3 মাস ধরে তো আমরা কোনো ধরনের ডোনেশনও গ্রহণ করি না। 1.5 লাখ টাকা আমাদের প্রত্যেক মাসে ভাড়া দিতে হয়। তো এই পুরো টাকাটা কিভাবে কিভাবে যেন ম্যানেজ হয়ে যায়। মানে এই বই বিক্রি, এই সুভেনিয়রগুলো বিক্রি, এগুলোর মধ্য দিয়ে আমাদের আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। এই কথাগুলো বলবার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে ইনকিলাব তিনকিলাবের লড়াইটা করবে, কিন্তু প্রত্যেকের তো আলাদা একটা লড়াই আছে। ব্যক্তি জীবনে যেমন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকের কিছু দায়িত্ব কর্তব্য আছে, আবার বাংলাদেশের জন্য প্রত্যেকের তো কিছু করবারও রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যদি প্রত্যেকে এক একজন ইনকিলাবের কর্মী, ইনসাফের কর্মী হয়ে স্বপ্রণোদিত হয়ে এই কাজগুলো করা শুরু করি, তাহলে আমাদেরকে ওইভাবে করে কেউ চেপে ধরতে পারবে না। এখন যেভাবে আমরা অল্প কয়েকজন মানুষকে রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে চেপে ধরা হয়, সামনে হয়তো ওরা এই সুযোগটা পাবে না যদি সবাই মিলে এই লড়াইটা শুরু করি। এই জন্য আমরা সকলকে আহ্বান জানাই, আপনার প্রত্যেকের জায়গা থেকে নিজস্ব ওয়েতে ইনকিলাব কালচারাল সেন্টার নামেই করতে হবে এমন না, আপনার বিভিন্ন কালচারাল সেন্টার গড়ে তুলুন। আপনারা এই বুদ্ধিভিত্তিক লড়াইয়ের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান করুন। নয়তো যেই ফেসিবাদকে 17 বছর ধরে সবাই মিলে সাফার করে জুলাইতে বিতরণ করেছি, সেই ফেসিবাদ আবার আমাদের মাথায় চেপে বসতে খুব একটা সময় নেবে না যদি আমরা এখনো সচেতন না হই। যার কারণে আমাদের সবাইকে অতি দ্রুত আমাদের এই লড়াইয়ের ময়দানে নেমে আসতে হবে। নিশ্চয়ই আব্দুল্লাহ আল জাবের, আপনার জন্য এবং ইনকিলাব মঞ্চের জন্য অনেক শুভকামনা থাকলো। যেহেতু শহীদ হাদির স্মৃতি বিজড়িত ইনকিলাব মঞ্চের ভবিষ্যৎ আপনার দূরদর্শিতা এবং নেতৃত্বের উপরে অনেক ডিপেন্ড করছে, এবং আজকের এই আমাদের এশিয়া পোস্টের আলাপনের পর্বটিও স্পেশাল হয়ে থাকলো। এবং আপনার জন্য আবারও শুভকামনা থাকবে আমাদের দীর্ঘ সময় দেওয়ার জন্য জাবের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এশিয়া পোস্টের মাধ্যমে যারা আমাদের আজকের এই আয়োজনটি দেখবেন, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির এই লড়াই তার নিজের জন্য ছিল না, এই লড়াইটা ছিল বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য যেই মানুষটা কথা বলতে বলতে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে গেছেন, সেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ করা আমাদের দায়িত্ব। সাংস্কৃতিক আধিপত্যবাদ যেভাবে আমাদের উপরে চেপে বসেছে, সেখান থেকে বাংলাদেশের সংস্কৃতিকে পুনরুদ্ধার করে একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করব আমরা সবাই মিলে, এমনটাই আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ জাবের। প্রিয় দর্শক, অনুষ্ঠান উপস্থাপনা করার অনেক সময় আমরা ভাষা হারিয়ে ফেলি, ঠিক তেমনি হয়েছে আজকের পর্বটিতে। যেহেতু এই পর্বটির অতিথি আমাদের আব্দুল্লাহ আল জাবের এবং শহীদ শরীফ ওসমান হাদির আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের লড়াই নিয়ে আমরা কথা বলছিলাম। আলাপনের নতুন পর্বে আমরা হাজির হব নতুন অতিথি নিয়ে, নতুন সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এশিয়া পোস্টের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।